এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? জেবুন্নেসা পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলো, কিন্তু মেহুইশের কান্না থামলো না। জেবুন্নেসা কি করবে ভেবে না পেয়ে একটু কুঁজো হয়ে বাহু ধরলো মেহুইশের। কি হয়েছে তোমার? তুমি নাকি অনেকক্ষণ আগে এসেছো, রিশাদ বলল। জেবুন্নেসার বলা কথা শুনতেই যেন মেহুইশের হুঁশ এলো। সে বসা থেকে উঠে সোজা দাঁড়ালো, ওড়না টেনে টুনে জামাটাকে ঝেড়ে ঠিক করে দাঁড়ালো। বাঁ হাতে দু গালের পানি মুছে নিজেকে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, কিন্তু ফোপানো তখনও পুরোপুরি তার বন্ধ হয়নি। মেহুইশের আচরণে আশ্চর্য হলো জেবুন্নেসা, মেয়েটা এমন করছে কেন? আচানক তার বোধগম্য হচ্ছে না। এদিকে মেহুইশের মস্তিষ্ক বলছে তার ফোনে কি এতক্ষণ বাজছিল, সত্যিই বেজেছিল ফোনটা তার। জীবনের সামনে আসার আগেও সে পার্থিব সবকিছু ভুলে যেন অন্য জগতে চলে গিয়েছিল। কি হয়েছে একটু আগে মনে নেই, শুধু মনে পড়ছে রিশাদ তাকে যেতে বলেছে উপরে, কোন ফ্লোরে যেন বলেছিল। আন্টি, উনি কোন ফ্লোরে? জেবুন্নেসা তীক্ষ্ণ নজরে দেখছে মেহুইশকে। মেয়েটার কি মাথায় গন্ডগোল আছে কোনো প্রকার? পাগল টাগল নয়তো আবার? কে জানে রিশাদ একেই কেন ধরে এনেছিল? বিয়ের জন্য দুনিয়ার মেয়ের এতই কি অভাব ছিল নাকি? তবুও যদি মেয়েটার অন্য কোথাও অ্যাফেয়ার না থাকতো। এসব ভাবতেই বিরক্ত লাগলো জেবুন্নেসার। আন্টি। মেহুইশ আবার ডাকলো। 3 তলায়। জেবুন্নেসা আরো কিছু বলবি তার আগে মেহুইশ সিঁড়ি বেয়ে যেতে লাগলো। হাফ সাইকো মেয়ে একটা। বিড়বিড় করতে করতে জেবুন্নেসাও চলে গেল। কেবিনের দরজায় মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে আছে মেহুইশ। আবারও ধমক খেয়েছে সে রিশাদের কাছে। উপরে আসতেই ৮ ঘন্টা আগে ফোন করে ফ্লোর জেনেও লাপাত্তা, তাতে রিশাদ চিন্তিত হয়ে গিয়েছিল। লাগাতার ফোন করেও যখন মেহুইশের হদিশ পেল না, তখনই সে জেবুন্নেসাকে বলেছিল, মেবিশ ফোন করেছিল অনেক আগে, কত নম্বর ফ্লোরে আছি তা জেনে। এখনো সে পৌঁছায়নি। আপনি কি একটু দেখবেন সে হাসপাতালেই আছে কিনা? জেবুন্নেসা অবাক হয়েছিল তখন রিশাদের কথা শুনে, কিন্তু এখন তার মনে হচ্ছে মেয়েটা পাগল, তা রিশাদ জানে, তাই এরকম চিন্তিত ভঙ্গিতে কথাগুলো বলেছিল। নির্জনকে নিয়ে আসনি কেন? রিশাদ প্রশ্ন করলো মেহুইশকে। রিশু, কি শুরু করছো? মেয়েটা এই ভোর সন্ধ্যায় এসেছে, আবার বলছো বাচ্চাটাকেও আনার কথা। এই চেঞ্জিং ওয়েদার অসুস্থ হয়ে পড়বে তো। রিশাদের মামা কথাটা বলে তাকালেন জেবুন্নেসার দিকে। তিনি এসেছেন রিশাদকে হাসপাতালে আনার পরপরই। সেই থেকে এক পাও নড়েননি সাথে জেবুন্নেসাও। কিন্তু এবার মামা সিঙ্গেল সোফাটা থেকে উঠে দাঁড়ালেন। রিশাদের বউ, তুমি তো রাতে এখানেই থাকবে, খেয়াল রেখো। আর আর তার আর কোনো প্রয়োজন পড়লেই তৎক্ষণাৎ আমাকে অথবা জিবুকে ফোন দিবে। মেহুইশের উদ্দেশ্যে কথা বলেই মামা জেবুন্নেসাকে বললেন, চল আমরা বাসায় যাই এখন। আমি এখানেই থাকবো ভাইয়া। বাচ্চাদের মতো জেদি কণ্ঠ বললে জেবুন্নেসা। রিশাদ আর তার মামা দুজনে বিস্মিত হলেন। রিশাদ বুঝে তার খালা মুখে যতটা কটুবাক্য বলুক না কেন, মনে মনে সে রিশাদের ব্যাপারে খুবই পজিটিভ। কিন্তু রাতে এখানে মেহুইশ ছাড়া অন্য কারো থাকাটা অপ্রত্যাশিত। মামা অবুঝ নন, তিনি জোর করে জেবুন্নেসাকে সাথে করে নিয়ে গেলেন। রিশাদের মামা খালা যেতে মেহুইশের অস্বস্তি বেড়ে গেল। এতদিন এক ঘরে একসাথে থেকেও এতটা অপ্রস্তুত সে কখনো হয়নি। রিশাদের হাতে ক্যানোলা ড্রিপ লাগানো একজন নার্স এর রিপোর্ট হাতে দিয়ে গেল মেহুইশের। রিশাদকে যে ডক্টর দেখেছেন তিনি আপাতত হাসপাতালে নেই, কাল সকালে আসবেন তিনি। তাই রিশাদ বলল আজ তার রিপোর্টেও দেখাবে না অন্য কোনো ডাক্তার। মেহুইশের অত সাহস করে সে কিছু বলবে, তাই চুপ রইল। মাইমুনা ফোন করেছিলেন মেয়ের সাথে কথা বলতে, তখনই জানতে পারেন মেহুইশরা ঢাকায়। তিনি আর ধৈর্য রাখতে পারেননি মেয়েকে না দেখার থাকার। মেহিয়াতকে নিয়ে হাজির হন হাসপাতালে। অনেকটা সময় মা মেয়ে কেবিনের বাইরে দাঁড়িয়ে কথা বলে যখন কেবিনে ফিরল, তখন রিশাদ প্রথমেই বলল, গোপন কথা এখনো কিছু বাকি থাকলে শেষ করে এসো, এখানে কোনো কাজ নেই তোমাদের। মেহুইশ কিছু বলবে তার আগেই মাইমুনা বলল, কোন কথা না বাবা, তুই অসুস্থ, তাই তোমার যেন ডিস্টার্ব না হয় সেজন্য বাইরে। হয়েছে, থাক, আর বলতে হবে না। আরও কথা থাকলে বলো, আসেন, আমার সমস্যা নেই। আর তোমাকে বলছি, কাল সকালেই নির্জনকে দিয়ে গেলে তোমার বাড়িতে যাবে। খানবাড়ির ত্রিসীমানাতেও যেন ছায়া না পড়ে তোমার কিংবা আমার ছেলের।
রিশাদের কথায় মা মেয়ে দুজনেই ভ্যাবাচাকা খেয়ে গেছে। মিহাদ চুপচাপ দাঁড়িয়েছিল কেবিনেই। রিশাদের কথা শেষ হতেই মাকে বলল, যাওয়া যাক। মেহুইশ তার ভাইকে ধরেও টুকটাক কথা বলল। তারা চলে যেতে রিশাদ ডাকলো, এদিকে এসো। জি বাংলা বোঝো না? জি। ডোর লক করে এদিকে এসো। মেহুইশ ভেবে পায় না একজন অসুস্থ মানুষ এভাবে কেন ডাকবে। ডাকার ধরন এত ভিন্ন কেন। ভয়ে ভয়ে সত্যি সে দরজাটা লক করে রিশাদের সামনে গিয়ে দাঁড়ালো। ক্যানুলা লাগানো হাতটা দিয়ে মেহুইশের একটা হাত চেপে ধরলো রিশাদ। রাগে তার চোখ মুখের রং বদলে গেছে। অসুস্থ দুর্বল মানুষের গায়ের জোর এত বেশি হয় কি করে। মেহুইশের মনে হলো তার হাতের হাড়টা ভেতর থেকে ভেঙে টুকরো হয়ে গেছে। আমাকে নিয়ে তো ভাবার সাহস হয় কি করে? আমার বাবাকে ফোন করার তুই কে? আমি বলেছি আমার বাবাকে খবর দে। আমার 14 গোষ্ঠীকে ডেকে আমার চিকিৎসা করা। কোন ভয়ে সবাইকে জানিয়েছিস? আমি অসুস্থ হয়ে মরে গেলেই বা কি? তোর বিয়ের দেনমোহন আমি আগেই পরিশোধ করে দিয়েছি। আমি মরলেও তুই শুধু দেনমোহন না, আমার ভাগের সম্পত্তি যা আছে তা থেকেও ভাগ পাবি। আর কোনো দিনও আমার অসুস্থতা কিংবা অসহায়ত্ব দেখে খানবাড়ির কোনো কাকপক্ষীকেও খবর দিবি না, অন্যথায় তোর ঘাড়ে বিপদ ছাড়া আর কিছুই জুটবে না। কথা শেষ করে তবেই রিশাদ হাত ছাড়লো মেহুইশের। চমকপ্রদ জীবনটা আরো এক চমক দেখালো মেহুইশকে। কারো উপকার করতে গেলেও যে এমন ব্যথা পেতে হয়, অপমানিত হতে হয়, তা শুধু রিশাদের কাছে জানলো সে। লোকটার কোনো রকম মানসিক সমস্যা আছে কিনা তা জানতে ইচ্ছে করছে। হাতটা চেপে ধরায় যতটা ব্যথা লেগেছে তার চেয়েও দ্বিগুণ সে মনে মনে কষ্ট পেয়েছে। সন্ধ্যা ইভানকে দেখে মনের ভেতর যে ক্ষত তাজা হয়েছিল সেই ক্ষতের ব্যথাও এখন অনুভব করছে না আর। তিশমা মন খারাপ করে বসে আছে হোটেলের 3 তলায় বিলিয়ার্ড খেলার বোর্ডের পাশে একটা চেয়ার এনে বসেছে। এখানে আজকে খেলছে না কেউই, তাই জায়গাটা নীরব। মন খারাপের সময় নীরবতা চেয়ে ভালো কোনো ওষুধ আর নেই। সমুদ্র তীরে হাঁটলে সমুদ্রের হাওয়া আর লাল কাঁকড়া পালিয়ে বেড়ানো দেখলেও মনটা ভালো হয়, কিন্তু এখন তার হাঁটার ইচ্ছেটাই নেই। রিশাদকে সে বন্ধুর মতো ভালোবাসে। রিশাদের অসুস্থতা সত্যিই তাকে কষ্ট দিচ্ছে খুব, কিন্তু এ কথা মুখে বলে প্রকাশ করার মতো নয়। ম্যানেজার সাহেব এখনো ফেরেনি ঢাকা থেকে, তাই রিশাদের খোঁজটাও সে ঠিকঠাক নিতে পারছে না। রিশাদকে ফোন করবে করেও মনে হলো করা উচিত হবে না। হাসপাতালের নিস্তব্ধতা কতখানি ভুতুড়ে লাগতে পারে তা যেন মেহুইশ আজই জানলো। হতে পারে তারা ভিআইপি এরিয়ায় বলেই এতটা শান্ত পরিবেশ পেয়েছে। রিশাদকে রাতের খাবারে স্যুপ ছাড়া কিছুই দেওয়া হয়নি। মেহুইশ নিজ হাতে খাইয়ে দিয়েছে তাকে, কিন্তু নিজে না খেয়ে থাকার ইচ্ছে ছিল। রিশাদ তা হতে দেয়নি। সে নিজে একজন নার্সকে ডেকে খাবার আনিয়েছে এবং ধমকের সাথেই মেহুইশকে খেতে বলেছে। প্রথম সে ধমকগুলো মেহুইশের খুব বিশ্রী অপমান বলে মনে হতো। আজকাল সেই ধমকই তার কাছে শাসন মনে হয়। রিশাদের আচরণই এমন রুক্ষ। সে কোমল সুরে কাউকে কিছু বোঝাতে পারে না। ধমক খেয়ে প্রথমে খারাপ লাগলেও পরে হাসি পায় মেহুইশের। লোকটা রাগ আর জেদের ভান্ডার স্বয়ংসম্পূর্ণভাবে খুলতে পারলেও ভালোবাসার ভান্ডার তার জেদের আড়ালে লুকানো আছে। রাতের খাওয়া শেষ হলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছে মেহুইশ আর রিশাদ। বসে ফোন কলে তার কাজের খবরাখবর নিয়েছে। ম্যানেজার সাহেবকে বলা হলো সে 2 দিনের মধ্যেই কক্সবাজার ফিরছে। কথাটা শুনে চকিতে তাকালো মেহুইশ। সে সবে মাত্র করিডোর থেকে কেবিনে ঢুকেছিল। ডাক্তার এখনো রিপোর্ট দেখেনি, কবে হাসপাতাল থেকে ছাড়বে তাও জানেনি। রিশাদের উদ্দেশ্যে কথাটা বলল মেহুইশ। কান থেকে ফোনটা নিচে নামিয়ে নিল রিশাদ। কবে ছাড়বে, কতদিন রাখবে সেটা আমি ঠিক করে নেব। আদব লোক না। বিড়বিড় করলো মেহুইশ। কিছু কি বললে? না। গুড, এদিকে এসো। ভালো, বিপদে পড়া গেল। লোকটা যখন তখন বলে বসে কাছে আসার কথা। মেহুইশ ভাবে অন্য কিছু। রিশাদ তাকে আবারও ডাকতে এসে বেডের কাছে যায়। তাকে অবাক করে দিয়ে রিশাদ তার হাত ধরে টেনে বসায় বিছানায়। কোমর জড়িয়ে ধরে ইশারা করে শুয়ে থাকতে। কাপড় ভেদ করে যেন সেই স্পর্শ কাঁপিয়ে তুলল মেহুইশের ভেতরটা। তীর হাওয়ার বেগ পা হতে মাথা অব্দি ঝড় তুলে দিল। নিঃশব্দে গা এলিয়ে দিল মেহুইশ রিশাদের বেডে। গা ঘেঁষে রিশাদও শুয়ে পড়ল চুপচাপ তার পাশে। আলোয় চারপাশ দিনের মতো আলোকিত কেবিনটাতে ঝুপ করে নেমে এলো একরাশ নীরবতা। এই নীরবতায় 2টি মানুষের নিঃশ্বাস ছন্দ তুলে ঘরময় পায়চারি করছে যেন। সারাদিনের অবিশ্রান্ত চিন্তা, দুঃখ আর আতঙ্ক সব নিমিষেই ঘুমের রাজ্যে হারিয়ে ফেল নিজেদের। মাঝরাতে গোঙানির শব্দে ছুটে গেল মেহুইশের। নড়েচড়ে উঠে বসতেই দেখলো রিশাদের মুখ লাল হয়ে আছে, শরীরে উত্তাপ ও স্পর্শ
করার মতো নয়। ঘুমানোর সময় রিশাদ তাকে জড়িয়ে রাখলেও জ্বরের তাপেই হয়তো নাকাল হয়ে তাকে ছেড়ে দিয়েছিল। মেহমেশ খেয়াল করলো রিশাদ বেডের একদম কিনারায় হতে হয়তো আরেকটু হলেই গড়িয়ে পড়বে। কপালে গা ছুঁয়ে দেখে তাড়াতাড়ি রিশাদকে টেনে বেডের মাঝামাঝি শুয়ে দিল। ফোন হাতে নিয়ে দেখলো রাত তখন 2টা পেরিয়েছে। সারা রাতই নার্স আয়া থাকে হাসপাতালে, কিন্তু ডাক্তার পাবে কিনা পাবে ভেবে নিজেই মেডিসিন চেক করলো। ওষুধের নামগুলো অচেনা তার কাছে, তাই অন্য পন্থা অনুসরণ করলো। মগ ভর্তি পানি আর রিশাদেরই পকেট থেকে তার রুমাল বের করলো, জলপট্টি দিল। অনেকটা সময় কাজ হলো না। বোকার মতো কেবিনে বসে থেকে জলপট্টি দেওয়ার সমাধান নয় বলে মনে হতে কেবিন ছেড়ে বের হলো সে। একজন ডক্টর একটু আগেই নাকি 4র্থ তলায় রাউন্ডে ছিলেন। এই মধ্যরাতেও ডক্টর আছে শুনে মেহুশ আর দেরি করেনি। সে গেল ডাক্তারের খোঁজে এবং পেয়েও গেল ডাক্তারকে। কিন্তু তিনি শিশু বিশেষজ্ঞ, তবুও মেহুশের জোড়াজুড়িতে এসে রিশাদের চেক আপ করলেন। অবস্থা ঠিক নেই বুঝতে পেরে এই মাঝরাতেই অন্য এক ডাক্তারকে কল দিলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিয়ে রিশাদের কিছুটা পরিবর্তন দেখে তবেই গেলেন তিনি। যেতে যেতে এও বলে গেলেন, নতুন বিবাহিত মনে হচ্ছে। ছেলেটা ভাগ্যবান, এত যত্নশীল একটা বউ পেয়েছি। ভয় পেও না, তোমার স্বামী সুস্থ হয়ে যাবেন। 22 বছরের জীবনে মেহুইশের আজই প্রথম মনে হলো সে বিবাহিত। সত্যিই সে তার অপ্রিয় মানুষ, অপছন্দের স্বামীর চিন্তায় আজ চিন্তিত ছিল খুব। এখনো আছে কিছুটা চিন্তিত, চিন্তা তবে খানিকটা কম। লোকটার প্রতি মায়া পড়েছে কিনা জানে না সে, তবে অভ্যাসে জড়িয়ে গেছে এটা বোঝে। ক্লান্তি আর ঘুম ভরা চোখ নিয়ে রিশাদের মুখের দিকে তাকিয়ে রইল সে কিছুক্ষণ। কয়েক ঘন্টা আগেও এই লোক তাকে বকেছে, ধমকেছে, আর এখনই এই লোকটার সেবা করছে। বিয়ে সত্যিই পবিত্র বন্ধন, যদিও তাদের জোর জবরদস্তির বিয়েটা কতটা পবিত্র তা সে জানে না। তবে এটা বৈধ, বৈধ হালাল। খাবারের যেমন বরকত থাকে, রহমত থাকে, তেমনি বৈধ সম্পর্কেও। যেই বিয়েটাকে সে মানতে চায়নি, সেই বিয়েটা মাত্র 2 মাসের মাথায় সে মেনে নিয়েছে। আবার এই বৈধ সম্পর্কেও মানুষ একসাথে থাকতে পারে না। ভাবনায় বিভোর হয়ে গেল। রাতটার কখন ভোর হয়েছে বোঝা গেল না। হাসপাতালের পাশেই হয়তো মসজিদ, তাই আজানের ধ্বনি স্পষ্টই শোনা গেল। বাড়তি কাপড় ওড়না না থাকা সত্ত্বেও অজু করে নামাজ আদায় করলো আর মনে মনে বলল, কবুল করার মালিক আল্লাহ। ফজরের পরপরই রেহনুমা ফোন করলো সে খানবাড়িতেই আছে রাইমা নির্জনের সাথে। তার কিছুক্ষণ বাদেই ফোন করলো জেবুন্নেসা, করলেন মাইমুনাও। মেহুই শুধু অবাক হলো এই ভেবে রিশাদের অবস্থা সম্পর্কে সবাই অবগত। রিশাদের বাবা কি জানেন না কিছু? না জানার তো কথা নয়, তার পুরো পরিবার যেখানে সব জানে, তার কি বাবার সাথে তার কোনো সম্পর্ক নেই? সে একবার শুনেছিল বাবা ছেলের মধ্যে মনোমালিন্যতা, আর সে কারণে রিশাদ চট্টগ্রাম চলে গেছে। কিন্তু এতটা দূরত্ব, রিশাদের পরিবারের ভেতরকার বন্ধন কেমন তা মেহুইশের জানার কথা নয়। বলা যায় জানার মতো সুযোগ কখনো হয়নি, আর না সে আগ্রহী ছিল। রিহান স্কুলে যাওয়ার পথে এসে রিশাদকে দেখে গেছে। রিশাদের পুরো শরীর দানাদার কিছু বেরিয়েছে, আর তার সকল প্রকার টেস্ট রিপোর্ট চেক করে জানা গেল ডেঙ্গু হয়েছে। হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছে ডাক্তাররা, কিন্তু রিশাদ জেদ ধরে বসে রইল কালকেই সে চলে যাবে। তার জেদে কথা বলার সাহস দেখালো মেহুই। সেও জোর গলায় বলল, আমি কোনো রোগীর সাথে ফিরতে চাই না। হয় হাসপাতালে থাকবে, না হয় আমি নির্জনকে নিয়ে মায়ের বাসায় থাকবো। কথাটা বলেই আবার তার মনে হলো এই জেদ সে কেন দেখালো। তার তো বাবার বাড়ি বলতে রিশাদের দেওয়া বাড়িটা ছাড়া কিছুই নেই। কিন্তু কাজ হয়েছে তার কথাই রিশাদ কিছু সময় চুপ থেকে বলেছে, হাসপাতালে থাকলে ছোটবেলা থেকেই আমার দম বন্ধ লাগে। আমার সব ট্রিটমেন্ট বরাবরই বাড়িতে থেকে হয়েছে। কথাটা বলার সময় তার আওয়াজ হয়ে এসেছিল। মেহুইশ বুঝেও বুঝলো না তার সমস্যাটা, কিন্তু জেবুন্নেসাও কেবিন থাকায় বুঝলো সমস্যাটা কোথায়। রিশাদ এখন বাবার ছায়াতলে নেই, বাবার অর্থের সাগরেও সে থাকছে না। বাড়িতে সব জোগাড় যন্ত্র করতে অনেক খরচ, যা হয়তো রিশাদ করতে পারবে না অথবা করতে চাচ্ছে না। রিশাদ যে তার মতোই আর খানবাড়িতে যেতে চায় না তা জেবুন্নেসা শুনেছে রাইমার কাছে। আচ্ছা বাবা, তুমি 3 কি 4 দিন থাকো শুধু। শরীরটা একটু বেটার হলেই আমরা ডাক্তারকে বলবো বাসায় নেওয়ার কথা। এখন তো দেখছোই হুটহাট অবস্থা খারাপ হচ্ছে। তোমার তো অন্তত নির্জনের কথা ভেবে সুস্থ হওয়া লাগবে। কাজে দিয়েছে
কথাগুলো। রিশাদ চুপ মেরে গেছে। সত্যিই তাকে ছেলের কথা ভাবতে হবে। মাথার উপর আরো কিছু দায় আছে, রিহান, রাইমা আর মেহুইশের ভবিষ্যৎ নিয়ে। দেহের ক্ষয় হলেই তার দুনিয়া অন্ধকার ভেবে সে আর কথা বাড়ালো না। জেবুন্নেসা যাওয়ার সময় 1000 টাকা দিল মেহুইশের হাতে। রিশাদের অভিভাবকের জায়গায় এখন শূন্য। কখন কি লাগবে না লাগবে তা মেহুইশের পক্ষে ঠিকঠাক দেখা সম্ভব নয়, এটা ভেবেই জেবুন্নেসা নগদ টাকাটা দিয়ে গেল। সে বাড়ি ফিরে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে কাল নিয়ে আসবে আরো কিছু। বড় হাসপাতালের বড় খরচ আজ ঠিক গায়ে লাগার মতো বেশ অনুভব করলো জেবুন্নেসা। সামান্য একটু সর্দি জ্বরেও হাজার হাজার টাকা খরচ করে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করে অভ্যস্ত। আজ তাদের হিসেব করতে হচ্ছে দুদিন কতটা খরচ হলো। এই মুহূর্তে মনে হলো রাশেদ খান মানুষটা সত্যিই জঘন্য। তার কারণেই এই টাকার সমুদ্রে ভাসার অভ্যেস তাদের হয়েছে। জেবুন্নেসা ওই ওবায়দুলকে ভালোবেসে এই অর্থের পাহাড় ছেড়ে জীবনযাপন করা শিখেছিল, কিন্তু এই জঘন্য লোকটাকে শেষ করার জেদ তাকে আবারও অর্থ আর প্রতিপত্তির অহমিকা শিখিয়ে দিয়েছে। জেবুন্নেসা চলে গেছে, রেহনুমাও এসে দেখা দিয়েছে রিশাদকে। নির্ঝনকে রেখে গেছে দিনের জন্য, রাইমা কিংবা রেহনুমা এসে আবার নিয়ে যাবে রাতে। দিন কাটছে বন্দী হয়ে মেহুইশ অবশ্য সুযোগ পেলে বাইরে থেকে হেঁটে আসছে নির্জনকে নিয়ে। বারবার মনে হচ্ছে ইভানকে সে আবার দেখতে পাবে, কিছু কথা বলা জরুরি, সামনাসামনি মুখোমুখি। যতই সে রিশাদের সাথে সংসার সাজাক, মনের ভেতর ইভানকে হারানোর ক্ষত সারা জীবন রয়ে যাবে। অস্তমিত সূর্যের পানে চেয়েও তার প্রথমে ইভানেরই কথা মনে হবে। প্রথম প্রেম, প্রথম ভালোবাসা তার জীবনে ইভানই নিয়ে এসেছিল। বরং অসচ্ছল জীবনের প্রথম সচ্ছলতা ইভানের হাত ছুঁয়েই এসেছিল তার। নির্জনের বয়স 5 মাস শেষের দিকে। ইদানিং তাকে দুধের পাশাপাশি কলা, খিচুড়ি এটা সেটা দিয়ে রেহনুমা। আজ সারাটা দিন হাসপাতালে রাখবে ভেবে মেহুইশ একটু কলা দিল তার মুখে। রিশাদ ঘুমের ওষুধের কারণে ঘুমে ঢুলো ঢুলো চোখে তাকিয়ে দেখছে তাদের আর বিড়বিড় করছে, তুমি কেন তার মা হলে না? 3 দিন থাকার পর রিশাদের শরীরের অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। এই 3 দিন মেহুইশের নতুন করে সংসার পাততে হয়েছে হাসপাতালের কেবিনেই। বাইরের জীবন তো সে আরো আগে ভুলে গেছে, এবার অভ্যস্ত হয়েছে পুরোপুরি বন্দি জীবনে। 4র্থ দিন সকালেই ডাক্তার জানালো রিশাদ বাড়ি ফিরতে পারবে, তবে প্রতিদিন একবার করে আসতে হবে। শুধু কিছু ইনজেকশনস আর চেকআপ রয়ে গেছে। রিশাদ রাজি হলো, তবুও সে হাসপাতাল থেকে বের হতে চায়। হাসপাতালে নাম ডিসচার্জ করতেই তারা উঠল মেহুইশদের বাড়িতে। রিশাদের আচরণে কিছুটা নম্রতা এলো। এবার বাড়ি পৌঁছেই সে শাশুড়িকে সালাম দিয়েছে, এমনকি তা হাল তবিয়তও জিজ্ঞেস করেছে। পুলকিত হয়েছে মাইমুনা। মনে আরো প্রার্থনা করলেন রিশাদের সাথে মেহুইশের সংসারটা যেন সুখের হয়। রিশাদের অসুখ ভালো করে গেল তার সংসার জীবনে। এক ধাপ এগিয়ে গেল মেহুইশের সাথে তার সম্পর্ক। অস্বাভাবিক আচরণগুলো বদলে গিয়েছে, অতি সাধারণ স্বামী স্ত্রীর মতো হয়ে উঠেছে। রিশাদ আমূল পরিবর্তন খুশি করলো সবাইকে, তবুও একটা রহস্য মেহুইশের জীবনে রয়েই গেল। তা হলো রিশাদের বাবার নিখোঁজ হওয়া। সাগরের ঢেউয়ের সাথে বাতাসের শোষর শব্দ গর্জন কানে তোলা লাগিয়ে দিয়েছে। নির্জন এখন আর আগের মতো চুপটি থাকার বাচ্চা নয়। বয়সের সাথে তার চঞ্চলতা বেড়ে গেছে অনেক। সারা ঘরে জিনিসপত্র ছড়াছড়ি করে খেলাটাই তার বেশি প্রিয়। হোটেল ছেড়ে বাড়ি আবারও মেহুইশের তাদের পাহাড়ি বাড়িতে চলে গেছে। কালকে নির্জনের প্রথম জন্মদিন, আর সেই কারণেই আজকে আবার হোটেলে আসা তাদের। রিশাদ ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছে ছেলের জন্মদিন উপলক্ষে। আজ নির্জনের 1 বছর পূর্ণ হলো আর মেহুইশের বিয়ের 9 মাস। রিশাদ যখন ডেঙ্গু জ্বর সেরে আবার চট্টগ্রাম ফিরল, তখন মেহুইশ নিজে থেকে রিশাদের সাথে কিছু কথা বলেছিল। কথাগুলো ছিল এমন: বিয়েটাকে আমি অস্বীকার করব না, কখনো করার মতো অবস্থাও নেই, শুধু একটা অনুরোধ রইল আমার। রিশাদ মনোযোগ সহকারে শুনতে চাইল মেহুইশের অনুরোধ। খাটিয়ে বকে ধমকে শাসন করা যায়, কিন্তু সুন্দর একটা সম্পর্ক তৈরি করার প্রথম শর্ত সম্মান, দ্বিতীয় শর্ত ভরসা। ভালোবাসা না থাকলেও সম্মান আর ভরসার জোরে সুন্দরভাবে অপছন্দের ব্যক্তির সাথেও সংসার করা যায়। তাই আমার অনুরোধ, আমাকে আমার যোগ্য সম্মান আর ভরসাটুকু দেবেন। আমি পালিয়ে যাব না, আর না আপনার সন্তানকে কখনো অবহেলা করব। সেদিন রিশাদ চুপচাপ মেহুইশের মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনেছিল। জবাবে কিছু বলেনি, তবে কাজে দেখিয়েছে সবটা। সে তার উগ্র মেজাজকে মেহুইশের সামনে যতটা সম্ভব শান্ত রেখেছে। হাসি খুশি সংসার চলছে তাদের। তার রেহনুমা প্রচন্ড সুখী জীবন কাটাচ্ছে। কেউ নেই নেই করেও তার সংসারে এখন ছেলে, বউ, নাতি সব আছে। পাহাড়ের বুকে বুনো ও সুগন্ধি ফুলের মতো রেহনুমা
মন কাড়া এক সংসার পেতেছে মেহউইশ আর রিশাদের সহযোগিতায়। অনেক সমস্যা বাধা পার করে জেবুন্নেসা আর রিহানের বিদেশ যাত্রার ব্যবস্থা করেছে রিশাদ। অর্থ সংকট তার যথেষ্ট, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও মামা আর মামাতো ভাই বোনদের হেল্প নিয়েই সব করেছে সে। তবুও ছোট্ট রিহানকে আর কোনো প্রকার মানসিক যন্ত্রণাতে রাখতে চায়নি সে। নিজেই যেই একাকিত্বের ভার বুকে নিয়ে বড় হয়েছে, পাপের শাস্তি সে নিজে ভোগ করেছে, তা তার ভাই বোন দুটোকে আর সহ্য করতে দেয়নি। রাইমা হোস্টেলে উঠেছে জোর করেই, বাবার প্রতি যে ঘৃণা তার মনে, তা এ জীবনে কখনো বুঝবে না হয়তো। রিশাদের ইনকাম যা হয় তা দিয়ে সে রাইমার খরচ অনায়াসে তুলতে পারে। খানবাড়ির সব বদলে গেছে, বাড়ির আসল উত্তরাধিকার সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে বাড়ির থেকে দূরে। পাঁচ ভূতে ঘিলছে সকল সম্পদ, তাতে কারো কোনো মাথা ব্যথা নেই। রাশেদ খান তার অন্যায়ের শাস্তি ছেলে মেয়ে কিংবা জেবুন্নেসা থেকে না পেলেও প্রকৃতি তাকে ছাড় দিচ্ছে না। ভয়ঙ্কর রকম একা পড়ে আছে লোকটা। সবাই সম্পর্ক ত্যাগ করেছে বলে হয়তো একাকিত্বের ভারী কষ্টটা এতদিনে উপলব্ধি করতে পারছে। রিশাদ খোঁজ নেয় না, রাইমা কষ্ট পায়, বাবার জন্য কাঁদেও খুব, কিন্তু সেও খোঁজ নেয় না। রাশেদ খান প্রায় হোস্টেলের গেটে এসে দাঁড়িয়ে থাকে মেয়েটাকে একটিবার দেখবেন বলে, কিন্তু রাইমা আসে না। রিশাদ প্রায় প্রতি মাসেই ঢাকায় আসে রাইমাকে দেখতে। গত 6 মাসে রাইমা নিজের দুবার চট্টগ্রাম থেকে এসেছে। জীবনের পরিবর্তন প্রতিটা মানুষের মন গহনের গল্পগুলোকেও পরিবর্তন করেছে। গতানুগতিক পথ বদলে গল্পগুলো উল্টো পথে চলেছে হয়তো। এই উল্টোটাই তাদের জীবনের সঠিক গল্প। তিশমা চলে এসেছে, আন্টি আর মিহাদও চলে এসেছে, চলো হোটেলে ফিরি। বলতে বলতে রিশাদ হোটেলের দিকে এগিয়ে গেল। বাতাসে এলোমেলো হওয়া চুলগুলো দুহাতে উঁচিয়ে খোপা বেঁধে সেও রিশাদের পিছু পিছু এগোলো আর ফিসফিসে শব্দে উচ্চারণ করলো, সুন্দরী ডাইনি ঠিক হাজির হয়ে গেছে। বিয়া করে না কে বল? তিশমার উপস্থিতি তাকে অসহ্য বোধ করায়। প্রথম দিন দেখে সে অবাক হয়েছিল এই ভেবে দেশের একজন নামকরা মডেল তিশমাকে সে সামনাসামনি দেখতে পারছে, কিন্তু রিশাদের আশেপাশে ঘুরঘুর করতে দেখার পর থেকেই মেজাজ বিগড়ে ওঠে মেহুইশের। কেন এমন হয় তা অবিবরণীয়, শুধু বোঝে অন্যের বরের পাশে ঘুরঘুর করা মেয়েদের একদম বাজে হয়। এবারও খেয়াল করেছে তিশমা ঘন ঘন কক্সবাজার আসে এবং তার সবচেয়ে বেশি সময় কাটে হোটেলের ম্যানেজারকে জ্বালিয়ে। হোটেলে ফিরে রিশাদ প্রথমে শাশুড়িকে সাথে দেখা করলো, টুকটাক হালত বিয়ত জেনে আবার গেল তৃতীয় তলায় তিশমার খোঁজে। নির্জন আজকাল কয়েক পা হাঁটেই, তাই রেহনুমা তাকে নিয়ে নিচে লনেই রইল। মেহুইশ আর মাইমুনাও সেখানে চেয়ার পেতে বসে কথা বলছে। রিশাদের ডেঙ্গু জ্বর সেরে ওঠার পর সেই যে মেহুইশ এখানে এসেছে আর যায়নি। এতদিন পর মাকে পেয়ে রাজ্যের সকল কথা একসাথে বলতে চাইছে যেন। রেহনুমার মনে হলো তাদের স্পেস দেওয়া দরকার, তাই সে মেহুইশকে বলল, তোমার মাকে নিয়ে তোমার রুমে যাও মেহুইশ, তোমার ভাইকেও কিছু খেতে দাও, এটা ছোট মানুষ, কখন থেকে ঘোরাঘুরি করছি। মেহুইশ বুঝলো ফুপু তাদের একান্ত সময় দিতে চাইছেন। সে মাকে নিয়ে উঠে দাঁড়ালো। এবারও রিশা তাদের আগেরবার থাকার রুমটাতেই থাকছে। পার্সোনালি করে রাখার সে রুম দুটো আর কখনো টুরিস্ট রুম করা হবে না বলে সে সিদ্ধান্ত নিয়েছে। তাই যখন তখন এসে এখানে থাকতে পারে। মেহুইশ ঘরে এলেই মাইমুনা মেয়ের হাত ধরেন। কেমন আছিস রে মা? রাতের আঁধারে গুমোট থাকা কাঁচ পোকার মতো হঠাৎ গুটিয়ে গেল মেহুইশ। ঋতুতে এখন শীতের আভাস নেই, তবুও এই গায়ে শীতের কামড় লাগলো মনে হলো। শিউরে উঠল পশম, নিভু নিভু অন্তর্দহন ধপ করে জ্বলে উঠল যেন মায়ের করা প্রশ্নটাতে। কতদিন হয়ে গেল সে জানে না কেমন আছে, স্বাভাবিক আছে, ব্যাস এইটুকুই জানে। শিরশিরে এক হাওয়ার প্রবেশ ঘটল ঘরে ব্যালকনির গ্রিল টপকে। মেহুইশের মনে হলো সে কান্না করবে। কান্নারা ওই পোকার মতো তীর তীর করে বুক ছাপিয়ে গলায় উঠে আসছে। শুধু কি টাকা পয়সার অভাব মুক্ত থাকলেই মানুষ ভালো থাকে? আগে অভাব ছিল, অভাব গোছানোর পরিশ্রম ছিল, এখন অভাব নেই, একাকিত্ব তৈরি হয়েছে। আপন খুব কাছের কারো কমতি তাকে সবার মাঝেও একা করে রাখে। ইভান ছিল তার ব্যক্তিগত একাকিত্ব গোছানোর একমাত্র মাধ্যম, যা অনেক আগেই রিশাদের কারণে হারিয়ে গেছে। কিন্তু রিশাদ চাইলেই তো পারে সেই মাধ্যম হয়ে আবার মেহুইশের একাকিত্ব দূর করতে। নিজের একাকিত্বে মেহুইশকে সামিল করলেও তো পারে, কিন্তু না। মেহুইশ বলেছে সম্মান দিতে, সংসার করতে, রিশাদও তাই করছে। কেন বিয়ের দুরাত না পেরোতেই দেহের চাহিদা জোর করেই মিটিয়েছিল, এখন কি পারে না একলা সময়ে জোর করে একটু আপন হতে? পারে না একটু সুখ দুঃখের কথাগুলোর ভাগ নিতে? লোকটা বজ্রাগী, জেদি, কিন্তু বোকাও খুব। মেহুইশ তার মায়ের প্রশ্নের জবাব দিতে পারল না।
হাসি হাসি মুখ করে জানতে চাইলো তার মায়ের কাপড়ের ব্যবসা কেমন চলছে। মাইমুনা জানালো ভালো চলছে, কিন্তু রিশাদ এখনো তাদের খরচ পাঠায়। মাইমুনা কাপড়ের ব্যবসার জন্য ছোট একটা দোকান নিয়েছে নিজের জমা পুঁজি দিয়ে। উদ্দেশ্য ছিল জমানো টাকা পয়সা মেহবিশের বিয়ে দিলে লাগবে, কিন্তু বিয়ে তো আর সেভাবে হয়নি তাদের, তাই রয়ে গেছে টাকাগুলো। সেই টাকাগুলোর সাথে মেহবিশের বাবার দেওয়া মাইমুনার শেষ স্মৃতি চিহ্ন দুটো, সোনার বালা আর নাকফুল, সেগুলো বিক্রি করে দোকান কিনেছে। খুব ছোট হলেও দোকানটা থেকে যতটুকু লাভ আসে তা চলে যেতে মা ছেলের খরচ থাকার জন্য মাথার উপর ছাদ রিশাদে দেওয়া, কিন্তু তবুও নিজের দায়িত্ব ভেবে প্রতি মাসে সাধ্যমতো খরচ পাঠায় সে। মেহবিশ মন থেকে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার। যা কিছু ঘটে মানুষের জীবনে তার পেছনে আল্লাহ কিছু তো ভালো রাখেনি, তা মেহবিশ আবারও বুঝলো। মা মেয়ের কথার মাঝেই দরজায় নক করার শব্দ হলো। মেহবিশ দরজা খুলে দেখলো একজন বেয়ারা ট্রে হাতে দাঁড়িয়ে আছে। আমরা কিছু অর্ডার করিনি। ম্যাম, রিশাদ স্যার পাঠিয়েছেন। ও আচ্ছা, দিন। মেহবিশ ট্রেটা হাতে নিল। গরম গরম হালিম আর স্যান্ডউইচ পাঠিয়েছে রিশাদ। মুচকি হেসে মায়ের সামনে রাখলো ট্রেটা। পর মুহূর্তে আবার দরজায় নক পড়লো। উঠে গিয়ে দরজা খুলতেই মিহাদ এসে ঢুকলো। কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলি? সুইমিং পুলটা দেখছিলাম ঘুরে ঘুরে। আপু জানো, ওখানে কত লাইটিং করা, জোনাকির মতো গাছের মাথায় জ্বলছে বাতিগুলো। উচ্ছ্বসিত শোনালো মিহাদের কণ্ঠ। সে আরো বলল, রিশাদ ভাইয়া আমাকে একটা ফোন সিলেক্ট করতে বলেছে, কালই কিনে দেবে বলেছে। কি তুই মানা করেছিস কেন? ফোন তো আছেই আমাদের। মাইমুনা ছেলেকে বোঝাতে চাইলেন ফোন না নেওয়ার কথা। ওটা তো তুমিও ব্যবহার করো, আমাকে পার্সোনাল ফোন গিফট করবে। আমারও একটা ফোন কেনার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে। কণ্ঠস্বর নিচু হয়ে এলো মিহাদের। মেহবিশের ভালো লাগলো মিহাদের কথা শুনে। বিয়ের পর প্রথমবার রিশাদ যেদিন তাকে নিয়ে গেল মায়ের কাছে, সেদিন মিহাদ ভীষণ ক্ষুব্ধ ছিল রিশাদের প্রতি। এমনকি তাকে খুন করতে চেয়েছিল। আজ সে রিশাদকেই সে ভাইয়া বলে সম্বোধন করছে। পরিবর্তন এখানেও এসেছে। সময় সকল রোগের ওষুধ, তাই তাদের প্রত্যেকের মনের জখমে টান ধরেছে। মিলেমিশে থাকাটা আর কষ্টকর নয়। গরম গরম হালিম খেয়ে মিহাদ আবার বেরিয়ে গেছে। মাইমুনা কথায় কথায় মেহবিশের নাকের দিকে তাকিয়ে বললেন, নাক ফুরাবে মেহবিশ। দরজা খোলাই ছিল। মিহাদ যাওয়ার পর রিশাদ মাত্রই ঘরে ঢুকেছিল, তারও কানও গেল কথাটা। দরজায় দাঁড়িয়ে মেহবিশের নাকের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। আর এভাবে চোখ নামিয়ে নেওয়াটা মেহবিশেরও চোখে পড়ল। কি বুঝলো সে কে জানে। মনে মনে শিহরিত হলো রিশাদকে ঘরে ঢুকতে দেখে। মাইমুনা বলল সে রেহনুমার কাছে যাচ্ছে। মেহবিশ মায়ের বেরিয়ে যাওয়ার সাথে সাথে দরজা আটকে দিল। রিশাদ চুপচাপ ক্লোজেট থেকে কালো একটা স্কিনি টি শার্ট নামালো। প্যান্ট না বদলে শুধু শার্টটাই বদলে নিল। চুলগুলো এক হাতে পরিপাটি করতে করতে অন্য হাতে ফোন নিয়ে ম্যানেজারকে কল দিল। জানতে চাইলো আশেপাশে কোনো ভালো পার্লার আছে কিনা। মেহবিশ ঘাটে বসে নিজের জন্য চুড়ি গুছিয়ে নিচ্ছিল। কিছু কালকের অনুষ্ঠানে শাড়ি পরার প্ল্যান করেছে, তাই সে অনুযায়ী কিছু চুড়ি আর একজোড়া দুল আলাদা করেছিল। রিশাদের কথা শুনে চোখ তুলে আয়নায় তাকালো। রিশাদ আয়নার থেকে তাকেই দেখছে। চোখাচোখি হলো দুজনের স্বাভাবিকভাবেই। মেহবিশ বলল, আমি নাক ফুরাবো, তবে সেটা পার্লারে নয়। তাকিয়ে থাকা দৃষ্টি রিশাদের ছোট হলো। ভ্রুজোড়া বক্র হয়ে গেল। কোথায় ফুরাবে? বাড়িতেই। তবু তো লোক লাগবেই। আমার মাই যথেষ্ট। বলে মেহবিশ নিজের কাজে মনোযোগ দিল। রিশাদ কল না কেটেই আবারও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তিশমার গলা শোনা গেল ফোনের ওপাশেই। ম্যানেজারের ফোন। তিশমার কবজায়। আর ম্যানেজার সাহেবের অপরাধ, সে তিশমাকে কফির জায়গায় চা অফার করেছে। রাইমা এসে উপস্থিত মধ্যরাতে। তার সাথে এসেছে তার বন্ধু মহলের 10-12 জন বন্ধু। মাত্রই ঘুমে চোখ লেগে এসেছিল মেহবিশের, কিন্তু রিশাদের ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। রাইমা নাম দেখে কল রিসিভ করতেই রাইমা বলল, সে হোটেলে এসে গেছে, থাকার ব্যবস্থা করা লাগবে। রিশাদ ঘুমে অচেতন। তাকে ডাকবে কি ডাকবে না করে নিজেই উঠে গেল। রাইমার সাথে দেখা হলো রিসেপশনে। মেহবিশ খেয়াল করলো রাইমার সাথে অনেকগুলো মেয়ের সাথে ছেলেও আছে। তখনই পেছন থেকে কারো কণ্ঠস্বর শোনা গেল, আপনি এখানে? মেহবিশ হতভম্ব হয়ে তাকিয়ে আছে রাইমার দিকে। মধ্যরাতে কোলাহল মুক্ত হোটেলের চারপাশে ভাসছে শুধু সমুদ্রের গর্জন। মোজাইক করা ফ্লোরের দিকে তাকিয়ে ডান পায়ের জুতোর
চিকচিক করা পাথরটাকে দেখছে রাইমা। রিসেপশনের এক পাশে কিছু সোফা আছে যেখানে বসে অপেক্ষা করছে রাইমার বন্ধু বান্ধবীরা। রুমের জোগাড় কাল দুপুর 12টার আগে হবে না, এমনটাই বলল রিসেপশনিস্ট ছেলেটা। আগে থেকে বুক না করলে রুম পাওয়া কষ্টকর এই ঋতুতে। শীত নামবে নামবে করছে, এখন থেকেই পর্যটকদের ভিড় বেড়েছে। রিশাদ ভেবেছিল রাইমার বন্ধুরা সব অনুষ্ঠানের দিন সকালে আসবে, সেই হিসেবে রুম কাল থেকে রিজার্ভ রাখবে। ভুল তারও হয়েছে, সাথে রাইমারও। একটাবার ফোন করলেও এমন নাজেহাল অবস্থায় পড়তে হতো না। কিন্তু এই মুহূর্তে ঘুমন্ত রিশাদ বড়ই চিন্তামুক্ত, কিন্তু চিন্তার সাগরে পড়েছে মেহুইশ। একটু আগে সে এখানে এসে রাইমার সাথে কথা বলতেই পেছন থেকে তানবীর বলল, আপনি এখানে? চমকেছে তানবীর, মেহুইশকে দেখে চমকেছে মেহুইশও। অনাকাঙ্ক্ষিত এই দেখা বড্ড গোলমেলে করে দিল সবটা। রাইমা কিছু বলার আগেই তানবীর আবার বলল, ভালো হয়েছে আপনাকে পেয়ে। এই হোটেলে আছেন আপনি, তাই না? আমার একটু হেল্প লাগবে। তানবীর থামো। রাইমা ভয়ে ভয়ে তানবীরকে থামাতে চাইলো, তানবীর থামলো না, বরং রাইমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, দেখুন না, এই হলো আমার গার্লফ্রেন্ড। এটা তারই ভাইয়ের হোটেল, আর কাল তার ভাতিজার বার্থডে। আমি তার ফ্রেন্ডদের সাথে এসেছি, কিন্তু আপাতত তার ভাইয়ের সামনে পড়তে যাচ্ছি না। আপনি কি? তানবীর, তুমি আমার ভাইয়ের কাছে লুকোতে চেয়ে ভাবিকেই সব বলে দিয়েছ। অসহায়ের মতো কথাটা বলল রাইমা। তানবীর বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেছে। রাইমার কথাই যেন তার মাথার উপর বজ্রপাত হলো। মেহুইশ তার ভাবি, এটাই বজ্রপাতের প্রধান কারণ। রাইমার কথা শুনে সেই যে স্তব্ধ হয়েছে তানবীর আর কোনো কথা বলেনি। রাতের আধার হালকা হতে শুরু করেছে, ভোর হতে বেশি দেরি নেই, আর রিশাদের অ্যালার্ম ঠিক 5টায় বাজবে। রাইমার বন্ধুরা সবাই সোফায় গা এলিয়ে পড়ে রইল। দুপুরের বাসে রওনা দিয়েছিল তারা। জ্যামে আটকে দিনের অর্ধেক, সেই সাথে রাতের অর্ধেক তারা বাসেই বসে ক্লান্ত এখন। ফোন না করার বোকামির খেসারত দিতে হচ্ছে। রাইমাও এবার ক্লান্তিমাখা পায়ে একটা সোফায় গিয়ে বসলো। ঠিক তখনই তানভীর এসে আবার মেহুইশের সামনে দাঁড়ালো। আমার কিছু জানানো ছিল, যদি একটু সময় দেন। তানভীর বলতেই মেহুইশ দুর্বল চোখে চেয়ে রইল তার দিকে। সে জানে তানভীরের কৌতূহলী মন কি জানতে চায়। যা ভাবছো তাই সত্যি। ইভানের সাথে আমার বিয়ে হয়নি, বিয়েটা হয়েছে রাইমার ভাইয়ের সাথে, আর বিয়েটা স্বাভাবিকভাবেও হয়নি। আর কোনো কিছু জানতে চেয়েও না। কিন্তু ইভান ভাইয়েরও তো বিয়ে হয়েছে শুনেছি, সেটা কার সাথে? আমার জানার কথা নয়। মেহুইশ আর কথা বাড়াতে চাইল না। সে রাইমাকে বলল, ছেলে তো মাত্র 4 জন, তাদের রুমের সমস্যা হবে না। মিহাদ এসেছে কাল তার জন্য, যে রুম সেটাতে ছেলেরা ঘুমাতে পারবে। ভোর হয়ে এসেছে, তাই মিহাদকে উঠিয়ে নিজের রুমে নিয়ে যাচ্ছে। কিন্তু মেয়ে 8 জন রাইমাকে নিয়ে চাইলেও ফুপুর ঘরে থাকা সম্ভব হবে না। তানভীর কথাটা শুনলো, একটু ভেবে বলল, সেই রুমে না হয় মেয়েরা রেস্ট নিক, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসছি। মেহুইশও কিছু বলতে চাইলো, তখনই তার হাতের ফোনটা বেজে উঠলো। খেয়াল হলো সে রিশাদের ফোনটাই নিয়ে এসেছে, আর স্ক্রিনে তার নিজের নামটাই জলজল করছে। তার মানে রিশাদ জেগে গেছে। তানভীর, তুমি চাইলে এখন একটু সৈকত থেকে ঘুরে আসতে পারো। একটু পর এসো, তখন বলা যাবে রুম চাই তোমার। ওর ভাইয়া জেগে গেছে। ঠিক আছে, আমি না হয় একটু ঘুরে আসছি। মেবিস, তুমি এখানে কি করছো? দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে রিশাদ প্রশ্ন করলো। সোফায় বসা রাইমা সটান দাঁড়িয়ে গেল রিশাদের গলা শুনে। কক্সবাজারে আসার আগ পর্যন্ত তার এবং তানবীরের প্ল্যান ছিল তারা একসাথে কক্সবাজারে ঘুরবে, হোটেলের বন্ধুদের সাথে তানবীরকেও বন্ধু পরিচয় রাখবে। কিন্তু মেহুইশ যা বললো তাতে ভয় হচ্ছে। দাদাভাই অতি চালাক লোক, সত্যিই বুঝে যাবে আসল ব্যাপার। রিশাদ ঘুম ঘুম চোখে উস্কো খুস্কো অবস্থায় নিচতলায় এসেছে। গায়ে তার পাতলা টি শার্ট আর ট্রাউজার, হাতে মেহুইশের নাম। রাইমা এগিয়ে এসে কথা বলল, কেমন আছে, কখন এসেছে, এই কথার পাট চুকিয়ে বলল রুম দরকার। রিসেপশনিস্টের দিকে তাকাতেই সে হড়বড় করে জানাতে লাগলো কোনো ফ্লোরে রুম খালি নেই, কাল 12টার মধ্যেই 3 তলা খালি হবে, 2টো দোতলায় হবে। এক পলক সবার দিকে তাকিয়ে রিশাদ একটু বিরক্তই হলো। এত লম্বা জার্নি করে আসবে, আগেই জানানো উচিত ছিল। এই ভোরে রুম খালি করা সম্ভব নয়। রিশাদ নিজেই বুকিং এ রেখেছিল 2টো রুম কাল 12টা থেকে, কিন্তু এখন অনেক ভাবনা চিন্তার পর ঠিক হলো মিহাদের রুমে ছেলেরা থাকবে, আর রিশাদের রুমটা সাইজে অনেক বড়, সেই সাথে ব্যালকনিটাও অনেকটা রুমের মতো। পর্দা, মেট্রেস, ইভেন কাজ ঘেরা হওয়ায় বাইরে আলো বাতাস নিয়ে টেনশন নেই, তাই মেয়েরা ঘরে এবং ব্যালকনি মিলিয়ে থাকার জায়গা পেয়ে যাবে। রিশাদ মেহুইশকে বলল, তুমিও তাদের সাথেই ঘুমাও, মিহাদ আর নির্জনকে ফুপির ঘরে দিয়ে এসো। আর আপনি একটু? মেহুইশ জানতে চাইল। আমার আর ঘুম হবে না,
এমনিতেও ফজরের আজান হবে একটু পর, তারপর এমনিতেই উঠে পড়তাম। আমার ফোনটা দাও, বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি। মেহু এসে বুঝলো সে এখন তাদের জন্য জায়গা ছাড়তে চাচ্ছে। রিসেপশন থেকে বাইরে গেটে যতটুকু চোখ যায় অন্ধকার এখন হালকা হয়ে গেছে। মেঘাচ্ছন্ন কালচে রংটা বড্ড ফিকে করে দিয়েছে রাতটাকে। গাঢ় অন্ধকার নেই আকাশে, নিশ্চয়ই এখন শুকতারা আছে ভেবে কেমন শিহরণ জাগলো মনে। ঝট করে বলে ফেললো, ওয়েট করবেন? প্রশ্নবোধক চাহনি রিশাদের তা দেখে মেহু এসে বলল, আমি একটু হাঁটতে বেরোতাম, ওদের রুম গুছিয়ে দিয়ে এক্ষুনি আসবো, আর নির্জনকে মা আর ফুপির কাছে দিয়ে আসবো। সম্মতি সূচক চোখের পলক ফেলে মাথা নেড়ে সায় দিল রিশাদ। খুশি হলো মেহু এসে সে দ্রুত আবার ফিরে গেল নিজের কামরায়। নির্জনকে কোলে তুলে ফুপির রুমে নক করলো। ফুপি দরজা খুলে অবাক হলেন এমন এই সময় নির্জনকে সাথে নিয়ে মেহুইশকে দেখে। ভয় হলো রিশাদের সাথে ঝগড়া হলো না তো আবার, কিন্তু মেহুইশ কোন ঘরে আছে কে জানে। সে গড়গড় করে বলতে লাগলো, রাইমা এসেছে, তারা ঘুমাবে এখন, তাই দুটো রুম দরকার। নির্জনকে আর মিহাদকে এখানে তাদের খাটিয়ে একটু জায়গা দিতে। দরজার শব্দ শুনে রেহেনুমার পেছন পেছন মাইমুনা উঠে এসেছেন। তিনি মেয়ের মুখে এত কথা এভাবে শুনে মুচকি হাসলেন, যেন এই ধারায় সবচেয়ে বড় সুখটাই সে চোখের সামনে দেখতে পাচ্ছেন। হাসির রেখা ঠোঁটেই রেখে তিনি বললেন, দে, নির্জনকে শুইয়ে দিচ্ছি, তুই গেস্টদের ব্যবস্থা করে বেরিয়ে যা। রেহনুমা তখনও হতবাক, হয়তো ঘুমের রেশ এখনো কাটেনি। মেহুইশ চলে গেল নির্জনকে নিয়ে মিহাদের দরজায় নক করতে। সেও ঘুম ঘুম চোখে ডোলে দরজা খুলল। একদমই তাকেও কত কথা বলে তার ব্যাগ সহ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রিশাদ নিচে অপেক্ষা করছে, তাই তাকে ফোন করে বলল রাইমাদের উপরে পাঠান, রুম গোছানো হয়ে গেছে। ফোন রেখে নির্জনের প্রয়োজনীয় কয়েকটা কাপড় আর খাবারের টুকটাক জিনিসপত্র ফুপির কাছে দিয়ে রিশাদের একটা জ্যাকেট হাতে নেমে গেল সে। রাইমারা ঘর লক করে ঘুমাবে বলে মেহুইশ নিজের বুঝ মতো সবটা করে এসেছে। সিঁড়ি বেয়ে নামার সময় দেখতে পেল রিশাদ তানবীরের সাথে কথা বলছে। ভয় হলো খুব, কি কথা হচ্ছে তাদের মধ্যে। নিচে নামতেই রাইমাকে বলল, যাও তোমরা। রুম নাম্বার বলে দিতে সবাই নিজের ব্যাগপত্র নিয়ে চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচল মেহুইশ। রিশাদ বাইরে যাওয়ার জন্য পা বাড়াতে এই জ্যাকেটটা এগিয়ে দিল মেহুইশ। এতক্ষণ খেয়ালই করেনি রিশাদ এই জ্যাকেটটা। এটা আনলে কেন? বাইরে ঠান্ডা হাওয়া থাকবে, এখন বাতাসটা বুকে লাগলেই সর্দি হতে পারে। রিশাদ আর কথা না বাড়িয়ে জ্যাকেটটা নিল। সত্যি তার একটু একটু শীত লাগছিল। রাত নিঃশেষের পথে ভোর আসবে আসবে করছে। পূব আকাশে মিটি মিটি শুকতারার জল জলে রোগ, সেই সাথে নোনা হাওয়ার খুনসুটি। পাশাপাশি মেহুইশ ও রিশাদ নিশ্চুপ পথিকের মতো পায়ে পায়ে এগিয়ে চলছে সমুদ্রের তীর ঘেঁষে। কেউ কারো মুখের দিকে দেখছে না, তবুও চোখের তারায় দুজনের মুখচ্ছবি দেখতে পাচ্ছে। অবাধ হাওয়ায় তোর শরীর কাঁপন তুলে আবেশে জড়িয়ে ধরেছে সারা অঙ্গ। আহা, এত সুখ সুখ লাগছে এই হাওয়ার শীতল ছোঁয়া। তাকে দুজনেই বুঝতে পারছে না, পারছে তো দুজনেই, শুধু মুখ ফুটে বলতে পারছে না। একটু জড়িয়ে নাও আমায়, একটু ছুঁয়ে দাও উষ্ণ আদরে। হাতের পিঠে হাতের ছোঁয়া, চোখের পরে চোখ রাখা, অষ্টযুগলে আলতো চুম্বন আর উন্মাদ হাওয়ায় হেঁটে বেড়ানো। কত না চমৎকার হতো এই ভোর। সবই কল্পনা কল্পনা কল্পনা। মেহুইশ হাসি তার কল্পনার স্পর্ধা দেখে। উন্মাদ বাতাস জেদে পড়েই যেন এলোমেলো করছে মেহুইশের চুল, শালের ভেতর লুকিয়ে থাকা ওনার কোণ আর তার ভেতরে চুপটি মেরে থাকা অনুভূতিকে। ছন্দপতন হয়ে গেছে রিশাদের বিষয়ে, একাকিত্বের ভরপুর অনুভূতিরও। কি এক জাদুকরী মোহমায়া এই বালুচরে ফোনা তোলা। সাপের বিষের মতো ছড়িয়ে পড়েছে শিরায় শিরায় প্রতিটি রক্ত কণিকায়। আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরেছে নিজেকে কারো সান্নিধ্য নিঃস্ব করতে। পায়ের গতি স্লথ হয়েছে দুজনেরই, সেই সাথে রাতও মোহনায় ঠেকেছে। রাত আর ভোরের মিলন মেলায় এসে হাওয়া উত্তেজিত করে তুলেছে দুটি বিপরীতমুখী মানুষের ভেতর ছটপট করা আত্মাকে। প্রাণহীন এই তীরে প্রাণের স্পন্দন ঘোলাটে রাতকে আরো ঘোলা করে দিচ্ছে। মানুষের নিশ্চুপতার সমুদ্রের গর্জনকেও আর হার মানিয়েছিল সেই নিঃশব্দতায়। এদি টেনে মেহুইশি কথা বলল, অনেক তো হাঁটা হলো, একটু কি কোথাও বসা যায়? কথাটা বলেই ঘাড় বাঁকিয়ে তাকালো রিশাদের মুখের দিকে। আবছা অন্ধকার চোখ সয়ে গেছে আরো আগেই, এখন যেন স্পষ্টই দেখা যাচ্ছে তার মুখাবয়ব। এখানে বসবে বলেই চারপাশে তাকালো রিশাদ। বসার মতো জায়গা খুঁজে পাচ্ছে না। একটু সামনে চোখে পড়ল কমিলতায় ভরা বালিচর। ওদিকে চলো তবে। না। ভ্রুজোড়া কুচকে জানতে চাইল, কেন?
এই লতায় ভর্তি বালুতে এই অন্ধকারে বসে সাপের কামড় খাবো নাকি? বাচ্চা সুলভ আচরণ পরিলক্ষিত হলো মেহুইশের এই কথায়। রিশাদের বুঝি একটু হাসিও পেল। ঠোঁট টেনে নিঃশব্দে একটু হেসে বলল, ঠিক আছে, তবে এখানেই বসি। কাকড়ার গর্তের উপর আবার বসে পড়ো না যেন, নইলে কাকড়া আবার আদর করে কামড়ে ধরবে। হো হো করে উচ্চস্বরে হেসে উঠল রিশা। তার কথার ধরন যে একটু বাঁকা ছিল, আবার নেগেটিভও, তাও বুঝতে পেরে লজ্জা পেল। যাচ্ছে তাই লোক তো রিশাদ বসে পড়েছে বালুর ওপর, যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই। মেহুইশ ঠায় দাঁড়িয়ে রইল সেখানেই। তা দেখে রিশাদ আচমকা মেহুইশের বা হাতটা টেনে তাকে বসিয়ে দিল নিজের পাশে। অপ্রত্যাশিত এই টেনে বসানোতে মেহুইশ ভীষণ অবাক হলো এবং অবাকের রেশ কাটতেই ভালো লাগার হাওয়া লাগলো। কিছু সময় আবার কাটলো নীরবে। এবার নীরবতার রাশ টেনে রিশাদ কথা শুরু করলো। তার দৃষ্টির সামনে ভাটার টানে পিছিয়ে সরে যাওয়া পানির দিকে। চোখজোড়া উজ্জ্বল আর জ্বলে চিকচিক করছে। মেবিস, তুমি কি জানো মাহারা মানুষগুলো খুব অসহায় হয়? নিঃশব্দে ঘাড় ফিরিয়ে তাকালো মেহুইশ। পাশে বসা মানুষটার এই একটা বাক্য তীরের মতো বিঁধল তার বুকে। রিশাদ কি কাঁদছে? আমার মা মারা গেছেন আমার বোনের জন্মের সময়। ঠিকঠাক মনে নেই মায়ের সাথে কাটানো সময়গুলো। বোনের জন্মের সময় হয়ে এসেছিল, আর সে সময়ই একটা দুর্ঘটনা ঘটল। দোতলার সিঁড়ি বেয়ে নামতে গিয়ে অসাবধানতায় পড়ে গেল মা। বোনটা নাকি মায়ের গর্ভেই মারা গিয়েছিল এবং প্রচুর ব্লিডিংয়ের কারণে মাও বাঁচতে পারেনি। বাবা তখন বিদেশে ছিলেন, বাড়িতে ফুপি ছাড়া কেউ ছিল না। কাজের লোকের সাহায্য নিয়ে ফুপি মাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু সময় হয়তো আল্লাহ ততটুকুই রেখেছিলেন। তাই রক্ত দিয়ে দেশের বেস্ট ডক্টরদের দেখিয়েও লাভ হয়নি। চলে গেছে আমায় ছেড়ে মা বোন দুজনই। আমার জীবনের হাত বদলের শুরু সেই থেকে। কখনো ফুপি, কখনো খালা মানে রাইমার মা, কখনো কাজের লোকের কাছে বড় হতে থাকলাম। তারপর যখন বয়স হলো বোঝার মতো, পড়াশোনায় যখন হাই স্কুলে, তখন থেকে বন্ধুবান্ধব হলো প্রচুর পরিমাণে। বাবার বিয়ে, ফুপির বিধবা হওয়া, আর এসবে বাড়ির পরিস্থিতি এতটাই বাজে হয়েছিল যে আমি বোঝার বয়সে এসে আর কাউকেই কাছে পাইনি। বন্ধু বান্ধবের সঙ্গ আর বাবার টাকায় আমার জীবন চলতে লাগলো। বছরে 2 দিনও ঠিকঠাক বাবার সাথে কাটানো হতো না আমার। ততদিনে আবার রাইমারও জন্ম হয়ে গেল। বাবা আমারই চোখের সামনে রাইমাকে সময় দিতে সব কাজ ফেলেই তার জন্মদিনে ছুটে আসতেন দেশে। প্রথম হিংসে হলো ছোট বোনটির প্রতি। তারপর একসময় বুঝতে পারলাম রাইমাও দুঃখী, ঠিক আমারই মতন। থেমে গেল রিশাদ এতটুকু বলতেই, কিন্তু মেহুইশ এখনো অপলক দেখছে তাকে। সে শুনতে চায় আরো কিছু, অনেক কিছু, এমনকি সবটাই। মেহুইশের এভাবে তাকিয়ে থাকা বুঝতে পেরে রিশাদ বলল, সামনে তাকাও মেবিস, মুখের দিকে তাকিয়ে থাকলে বলতে পারবো না কিছুই। টনক নড়ল মেহুইশের। সে সত্যি মুখ ফিরিয়ে সামনে তাকালো। রাইমা বাবার আদর 2 কি 3 দিন পেত বছরে। ওই যে তার জন্মদিনের সময় বাবা আসতো, সেইটুকুই তার প্রাপ্তি। বাকিটা সময় সে আমার মতোই জীবন কাটাতো। তার কারণ খালা কখনো তাকে আদর করে কাছে ডাকতো না, একবেলা নিজ হাতে খাবার খাইয়ে দিত না। সে যখন জোর করে তার মায়ের হাতে খাওয়ার বায়না করত, তখন খালা তাকে দূর দূর করতেন। আমার চোখ এড়াতো না এগুলো, কষ্ট লাগতো তখন তার জন্য। আর সুযোগ পেলে আমি নিজে তাকে ডেকে নিয়ে খাইয়ে দিতাম। সুযোগ পেলে তার মাথায় ঝুঁটি বেঁধে দিতাম, আবার আমার কোনো কথা না শুনলে প্রচুর মাইর দিতাম। আর লক্ষ্য করতাম আমি তাকে অনেক মারলেও তার মা কখনো আমাকে কিছু বলতো না। তবে আমার লালন পালন নিয়ে অনেক কটু কথা বলতেন বাবাকে। ফোন করলেই আমার কিংবা রাইমার নাম নিয়ে কালসাপের বাচ্চা বলে গালি দিতেন। তখন আমার অজানা ছিল বাবার প্রতি খালার ক্ষোভের কারণ, তাই আমি অপছন্দ করতাম খালাকে। তার একমাত্র ফুপি, সেও প্রায় 18 বছর বিদেশে ছিলেন। বাড়িতে আপন কেউ ছিল না আমার রাইমার। আমি যখন এসএসসি পরীক্ষা দেব তখন বাবা দেশে এলেন, থাকলেন কয়েক মাস, কিন্তু বাবার সাথে খালার কোনো বনিবনা হলো না। বাবা আবার চলে গেলেন বিদেশে, সেখানেই ব্যবসায়ী মজে গেলেন। তখন আবার খালা প্রেগনেন্ট, রিহানের জন্ম হলো। মালা দাদি আমাদের বৃদ্ধা কাজের লোক, তিনি বললেন এবার সংসারে পরিবর্তন হবেই, সব ঠিক হবে। কিন্তু না, হলো না কিছুই। সময় গেল আপন স্রোতে, কিন্তু পরিবর্তন শব্দটা আমাদের জীবনে অপরিচিতই রয়ে গেল। পূব আকাশে রক্তিম বর্ণ ধারণ করেছে।
ফজরের আজান হচ্ছে রিশাদের হোটেলের পাশের মসজিদটাতে। আজান শুনেই হয়তো রিশাদ কথা বন্ধ করলো। মেহুইশও ওড়না টেনে এলোমেলো চুলগুলোকে আড়াল করে ঘোমটা টানলো। এত ভোরে হোটেলে সবাই গভীর ঘুমে আছে নিশ্চয়ই। হোটেলে ফিরলেও বসে থাকতে হবে, আর হোটেলের চেয়ে এখানে বসাটাই ভালো লাগছে মেহুইশের। সেই সাথে এই গম্ভীর একরোখা বদমেজাজি লোকটার মনের গহীনে লুকানো কথাগুলো শুনতেও ইচ্ছে করছে খুব। দুজনের বসার মাঝে কিছুটা জায়গা ফাঁকা ছিল। অন্যদিকে মুখ করে মেহুইশ সেই ফাঁকা জায়গাটুকুর দূরত্ব গুছিয়ে গা ঘেঁষে বসলো। রিশাদ অন্যমনস্ক, সে হয়তো বুঝতেই পারলো না এই গোছানো দূরত্বটুকু, তবে উষ্ণতা একটু গায়ে লাগলো তার। আপনার খালা তো আপনাকে ভালোবাসে, আপনি কি তা জানেন? জেনেছি অনেক পরে। তোমাকে বাড়িতে আনার ঠিক দুদিনের মাথায় আমার জানা হলো সৎমা নামক খালাটা আমাকে খুব ভালোবাসে, সেই সাথে আমার ছেলেটাকেও। রিশাদ শেষের কথাগুলোর বলার সাথেই সময় মেহুইশের দিকে তাকিয়ে রইল। আমার ছেলেটাকেও, আমার কথাটা কানে বাজলো খুব মেহুইশের। ঠিক 9 মাস আগে মেহুইশকে জোর করে আনা হয়েছিল রিশাদের জীবনে শুধুমাত্র নির্জনের মা হতেই তো তার এই জবরদস্তি জীবনে থেকে যাওয়া। তবুও শুনতে হলো নির্জন শুধু রিশাদের ছেলে কেন, আমাদের ছেলে কি বলা যেত না? আবেগী হয়ে উঠল মেহুইশ, চোখ ছলছল কান্নার একটা ঢোক গোলায় আটকে রইল। হোটেলে ফিরবে? এখন হোটেলে গিয়ে কি করব? করার কিছুই নেই, হয় গ্রাউন্ড ফ্লোর অথবা লোনে বসে থাকতে হবে। তবে কি এখানেই বসে থাকবে? থাকি। আচ্ছা, কিছু খাবে? না। আশ্চর্যজনক তাই না? আজ তো এক হোটেলের মালিক শেষ সাথে বালুচরে এসে ঠাঁই নিয়েছে। ঘুমানোর মতো জায়গা নেই তার আর তার স্ত্রীর। কে বলেছে নেই? তার না থাকলেও তার স্ত্রী তো আছে। এই যে আপনার লম্বা চওড়া কাজটা, এটাকে একটু নামিয়ে নিলেই তো হয়। আপনার স্ত্রী এই কাঁধে মাথা রেখে স্নিগ্ধ ভোরের আলো মাখা হাওয়ায় দারুণ একটা ঘুম দিতে পারবে। মনে মনে কথাটা ভেবেই লজ্জায় লাল হলো মেহুইশ। যতই সে মনে মনে এসব ভাবুক না কেন, মুখে বলার সাহস একটুও নেই। লালচে ভোরের লালিমা সিক্ত গাল দুটোকে দেখে কোমল ভোরটাকে উপভোগ করা থেকে বঞ্চিত রিশাদ শুধুমাত্র দৃষ্টির সামনে থাকায়। ঘুম ঘুম লাগলে একটু চোখ বুজে বসতে পারো, কাঁধে মাথা রেখে। এই এক ভোরেই এত পাওয়া কি করে সহ্য করবে মেহুইশ? মনে মনে যা সে ভেবেছে তাই পেয়ে যাচ্ছে। ইস, এখনই মাথাটা রাখবে কাঁধে, নাকি একটু ভাব দেখিয়ে নেবে? লোকটা আবার ছ্যাঁচড়া ভেবে বসবে এত? সে কি ছ্যাঁচড়া নাকি? গত 9 মাসে কত কি তো করলো লোকটার ইচ্ছেতে, এখন একটু না হয় সেও নিল নিজের ইচ্ছে পূরণ করে। আর আজই কেন এমন ইচ্ছে হলো? না, কাঁধে ব্যথা পাবেন। মাথা রাখো, সমস্যা নেই। এখন চাইলেও হোটেলে ফিরে ঘুমানোর জায়গা পাবে না। কথা বাড়ালো না মেহুইশ, আরো একটু ঘেঁষে মাথাটা রিশাদের কাঁধে রাখলো। মেহুইশের কাঁধ নাগাল পেতে একটু কষ্ট হচ্ছে ভেবে রিশাদ পা ছড়িয়ে হাত পেছনে বালুতে ফেলে বসলো। মেহুইশের চোখে সত্যি ঘুম ছিল। শিরশিরে হাওয়ায় ঘুমটা আরো জেগে বসেছিল চোখের পাতায়। সুযোগ পেয়ে ঘুমটা খুব গভীর হয়ে নেমে এলো চোখে। রিশাদ তাকিয়ে রইল যতদূর দৃষ্টি যায়। অসীম সাগরে থেকে থেকে জাহাজ ভেসে বেড়ানো নাম না জানা কিছু পাখির আনাগোনা। পর্যটকরাও বেরিয়ে পড়েছে ভোর বিলাসে। অনেকে চলতে চলতে ফিরে চাইছে তাদের দিকে। অনেকটা সময় কেটে গেছে এভাবেই দুজনের। মেহুইশ ঘুমে আচ্ছন্ন রিশাদের কাঁধে। শরীরে উত্তপ্ততা রিশাদকে নাকাল করছে। ঘাড় ফিরিয়ে ঘুমন্ত মেহুইশের দিকে চেয়ে নিজেকে সাবধান করছে অনুভূতির পোকারা কিলবিল করে কামড়ে ধরছে মনকে। একটু পরশ নিতে ঘুমন্ত অধরের ভয়ঙ্কর যাতনায় নিজেকে সামলানো দায় হলো তার। ভাবনাদের ঠেলে দূরে সরানোর চরম চেষ্টা বিফলে গেল। ডান হাতে ঘুমন্ত মেহুইশের কাঁধ জড়িয়ে নিল রিশাদ। আলতো করে বা হাতে মেহুইশের চিবুক ধরে মুখটাকে উঁচু করলো। এত গভীর ঘুম কি করে ঘুমায় মেয়েটা? কয়েক মুহূর্ত নিষ্পলক চেয়ে নিজেকে সামলাতে ব্যর্থ হইল সে। নিজের ঠোঁট দুটোর ভাঁজে মেহুইশের অধর চেপে চুমু খেলো। খুব ধীরে চুপিসারে খাওয়া চুমুটাতে সাক্ষী হতে বুঝি জেগে উঠল মেহুইশ। তাকিয়ে রইল তার আঁখি যুগল। কল্পনা না সত্যি? ভালো লাগা নাকি মোহ? ঘোর কাটেনি ঘুমের উষ্ণ চুমুর আর অপার্থিব সৌন্দর্য মিশ্রিত ভোরের। নিষ্পাপ চাহনি মেলে রিশাদের দিকে তাকিয়ে থেকে ডান হাতের মাধ্যমা আর তর্জনী
তোলে তার অধর ছিল। সত্যি কি রিশাদ এই মাত্র তাকে চুমু খেলো? মুখ ফিরিয়ে অন্যদের আসা যাওয়া মনোযোগে দেখতে লাগলো রিশাদ। সংকোচর সমুদ্রের আকণ্ঠ ডুবে গেছে সে। এই প্রথম সে সংকোচে কারোর সামনে থেকে দৃষ্টি সরিয়েছে। আজই প্রথম জড়তার আকাশ নেমেছে মাথার উপর। মেহু এসে যখন একটু সরল তখনই রিশাদ বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ফেরা দরকার। ঘোর কাটলো রিশাদের কথায় উঠতে ইচ্ছে করছে না তার, তবুও বলল মেহু এসে উঠলো বসা থেকে। কেউ কারোর দিকে দেখছে না, কারো মুখের ছায়ায় কতটা সংকোচ একটিবার মুখোমুখি দাঁড়ালেই দেখতে পেত। ভালোবাসা নাই বা হলো, ভালো লাগাটা তো হয়ে গেছে। একটা মানুষের খোলসের আবরণে যে রূপটা ঢাকা আছে সেটাই হয়তো আসল রূপ। মেহু এসে দেখছে খুব কাছ থেকে। খোলসবিহীন রিশাদকে যতটুকু দেখেছে ততটুকুতেই আবর্জনা ছিটে ফোটাও নেই। খোলসটাই যা ময়লা হয়েছে, নষ্ট হয়ে গেছে, ভেতরকার মানুষটা পরিষ্কার। চেষ্টা করলে আবরণটাকেও হয়তো ধুয়ে মুছে নেওয়া যেত, তবে তা করার জন্য যোগ্য একজন মানুষ দরকার। সূর্যের লালচে আলো ঘন হয়ে রং বদল করছে। মেহুইশের ভাবনা শেষ হওয়ার আগেই তারা হোটেলে পৌঁছে গেছে। রিশাদ সত্যি তাকায়নি তার দিকে একটিবারও। বসার মতো জায়গায় কোথায় ভাবতে ভাবতে মনে পড়লো সুইমিং পুলের পাশে কচি ঘাস আছে। শরতের এই শুরুটাতে ওই ঘাসগুলোকে খুব সতেজ লাগে এই ভোরে, শুধু সেখানটাতেই বসতে আরাম লাগে। তুমি সুইমিং পুলের পাশে লনে গিয়ে বসো, আমি দেখছি কফির ব্যবস্থা হয় কিনা। কথাটা বলেই রিশাদ দোতলার দিকে এগোচ্ছিল। কফি না চা? আমি চা বানাতে পারি না। রেস্টুরেন্টের কুকরা এখনো কেউ উঠেছে বলে মনে হয় না। মেহুশ লনের দিকেই এগোচ্ছিল। রিশাদের কথা শুনে উল্টো ঘুরল। আমি কি সেখানে কিচেনে ঢোকার অনুমতি পাবো? রিশাদ না করতে গিয়েও করলো না, ইচ্ছে হলো না বাধা দেওয়ার। এসো। দুজনে মিলে আবার পায়ে পা মিলিয়ে চলল। দোতলায় রেস্টুরেন্ট খালি পড়ে আছে, কোথাও কোনো শব্দ নেই, এমনকি তাদের পায়ের আওয়াজটাও নেই। রেস্টুরেন্টের রান্নাঘরের স্লাইড দরজাটা সরিয়ে দুজন চুপিসারে ভেতরে ঢুকলো। মেহু এসে স্তব্ধ হয়ে গেল। ভেতরে প্রবেশ করতেই সুবিশাল কিচেন, বড় বড় ক্যাবিনেট, ড্রয়ার, ইলেকট্রিক ওভেন, হিটার, প্রেসার কুকার, আবার একপাশে ক্রোকারিজ সেট। মেহুশ হাঁ করে চেয়ে রইল সেদিকে। এত এত জিনিসপত্র, তাও আবার রান্নাঘরে সে একসাথে কখনোই দেখেনি। রিশাদ মশলার কাছে কৌটাগুলো একে একে সবগুলো নামিয়ে দেখছে, কোথাও চা পাতা খুঁজে পেল না। সে ভাবছে চা করতে চা পাতা লাগবে, দুধ লাগবে, চিনিও, এগুলো কোথায় খুঁজবে? মেহুশ মেয়ে মানুষ, হয়তো সে তাড়াতাড়ি খুঁজতে পারবে, তাই ডাকলো। মেহুশ এই জগতে যেন নেই, সে শুনতে পায়নি রিশাদের ডাক। তার চোখ জলজল করছে এত সব দামি অত্যাধুনিক জিনিসপত্র দেখে। ফ্রিজটার সাইজও এত বড় যে যা সে কখনোই দেখেনি। মেবিস চা পাতার কৌটা পাচ্ছি না। বলছি চা পাতা ছাড়া চা সম্ভব নয়। কফিও পেলাম না, তবে নিচের ক্যাবিনেটের নুডলস আছে, খাবে? এবারে সম্বিত ফেলো মেহুইশে, লজ্জিত হলো নিজের এমন হা মুখ আচরণে। ছি, রিশাদ কি তাকে ছ্যাঁচড়া ভাবছে? জীবনেও দেখেনি এসব, তা নিশ্চয়ই বুঝে গেছে। মুখটা কাচুমাচু করে রিশাদের দিকে তাকাতেই সে ইশারা করলো নুডলসের প্যাকেটের দিকে। মেহুইশ মাথা নেড়ে হ্যাঁ বলতে রিশাদ একটা প্যানে পানি বসালো। গ্যাস চালু করে ফ্রিজ খুলে দেখলো কি কি আছে তাতে। কাঁচামরিচ, ক্যাপসিকাম আর সস বের করলো। কপাল কুঁচকে কিছু সময় দাঁড়িয়ে থেকে মনে করার চেষ্টা করলো নুডলসে আর কি দেয়। সে ভার্সিটি থেকে বন্ধুদের সাথে যেবার ট্রেকিং করতে পাহাড়ে গেল সেবারই ছিল তার শেষবার নিজের হাতে নুডলস রান্না করা। সেটা তো খুব সিম্পল ছিল, ফুটন্ত পানিতে নুডলস ছেড়ে মশলা ঠেলে নেড়ে ছেড়ে নামিয়ে নিয়েছিল। এখন কিভাবে রাঁধবে? মেহুইশ চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকলো, তবু এগিয়ে এসে বলতে চাইলো না, দিন আমি রাঁধছি। পানি ফুটে উঠেছে। নুডলসের প্যাকেট ছিঁড়ে তাতে নুডলস দিতে গিয়ে অসাবধানতাবশত চুলোর পাশে থাকা আরেকটা প্যান নিচে পড়লো। নিশ্ছিদ্র নীরবতা ছেদ ঘটিয়ে জোর আওয়াজ হলো। চমকে উঠল মেহুইশ। ধর্মর করে কয়েক সেকেন্ডের মধ্যে রেস্টুরেন্টের শেফ আলাউদ্দিন এসে ঢুকলো। এত ভোরে তার রান্নাঘরে কিছু পড়ার শব্দ শুনে সে দিক দিশা ভুলে দৌড়ে এসেছিল বেচারা। তার সুরত হাল দেখে মেহুইশ চোখ বন্ধ করে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ। স্যার, আপনি রান্না করে? বেশ আশ্চর্যজনক মুখভঙ্গি করে প্রশ্ন করলো আলাউদ্দিন। রিশাদ খেয়াল করেছে মেহুইশ মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। আলাউদ্দিন সাহেব, আপনি দয়া করে কাপড় পরে আসুন। ও সরি ম্যাম, বলে লজ্জায় লাল হয়ে আবার দৌড়ে বের হলো। আলাউদ্দিন এই রান্নাঘরে কখনো কোনো মেয়ে কাজের লোক ছিল না, বলা যায় কিচেন শেফ আলাউদ্দিন এর আর্জি ছিল তার রান্নাঘরে যেন কোনো নারী না আসে।
সে 44-এর ঘরে পা রাখা অবিবাহিত পুরুষ। হয়তো জীবনে নারী ঘটিত কোনো দুর্ঘটনা ছিল অথবা অন্য কোনো কারণ যার দরুন সে মেয়ে জাতিকে তেমন একটা পছন্দ করে না। আর যেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ সেখানে সে এত ভোরে তার পোশাকের দিকে খেয়াল দেওয়ার চিন্তা মাথায় ভুল করেও আনেনি। রাতে ঘুমানোর সময় পরা প্যান্ট যার লম্বা তার হাঁটু পর্যন্ত নয় সেটা পরেই এখানে এসেছিল সে। তা দেখে মেহুইশ অপ্রস্তুত হয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। আবার এলো আলাউদ্দিন কাপড় চোপড় পরে বাবু সেজে। লজ্জায় তার মুখ এখনো রক্তিম। তা দেখে রেশাদের হাসি পাচ্ছে। মেয়েদের মতো গালটা গোলাপি করার আর দরকার নেই আলাউদ্দিন সাহেব, আমি নুডলস বানাচ্ছিলাম, ভুল করে এই কড়াইটা পড়ে গেছে। স্যার আমাকে ডাকলেন না কেন? আমি করে দিচ্ছি এখনই। আপনার করতে হবে না, আপনি শুধু বলে দিন চা পাত্তি চিনি কোথায়, আমি চা করব। মুখ খুললো এবার মেহুইশ। আলাউদ্দিন এগিয়ে সবকিছু এগিয়ে দিতে রিশাদ তাকে চলে যেতে বলল। মেহুইশ নিজেই নুডলস আর চা করে একটা ট্রেতে সাজিয়ে নিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছিল। রিশাদকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখানেই দাঁড়িয়ে থাকবেন না চা খাবেন? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এসব? লনে বসে খাবো, এখনো 7টা বাজেনি। আর যাই হোক, লোকজনের ভিড় হবে না। চা ঠান্ডা হয়ে যাবে নিচে যেতে যেতে। হোপফুলি আমি অতটা বোকা আর গর্ধব নই। মানে? রিশাদ ভ্রু কুঁচকালো আবারও। তা দেখে মেহুইশ যেন সুযোগ পেল টিপ্পনি কাটার মতো। কথায় কথায় ভ্রু দুটোকে ওরকম কষ্ট না দিয়ে মাথাটা একটু খাটালেই বেশি উপকৃত হবেন আমার ধারণা। মেহুইশ আর দাঁড়ায়নি, সত্যি চলে গেল সিঁড়ি বেয়ে নিচতলায়। লনে ছোট বোন একটা টেবিল ট্রে নামিয়ে রেখে চেয়ার টেনে বসলো। রিশাদও পেছন পেছন এসে আরেকটা চেয়ার টেনে বসলো। এবার খেয়াল করলো চা ছোট একটা ফ্ল্যাক্সে করে এনেছে, সেই সাথে দুটো কাপও। নুডলসের বাটি টেনে নিয়ে রিশাদ খাওয়া শুরু করলো। মেহুইশও তাই করলো। তারপরের সময়টা দুজনে টুকটাক গল্প করে কাটিয়ে দিল। কল্পনার চেয়েও সুন্দর, অনেক বেশি সুন্দর ছিল আজকের সকাল মেহুইশের জীবনে। রিশাদের জীবনেও তাই নয় কি? কৈশোরের প্রেম ভ্রমণ যৌবনের শুরুতে একটা মেয়ের প্রেমে পড়লেও প্রেম করা তার হয়নি। সময় মতো বিয়ে হলেও ভুল মানুষের সাথে, যে কিনা সময়ের সাথে আবার হারিয়ে গেল। প্রেম না হলেও নীলিমার জন্য মায়া জন্মেছিল, সেই মায়াকে সম্বল করে আজীবন পার করতে যাওয়ার সাধে ঘুম ধরল। নীলিমা পালালো, তার আর সন্তানকে করে গেল মা হারা। এরই মাঝে নিজেরই এক ভুল ধারণার জন্য ইভানের কাছ থেকে মেহুইশকে আলাদা করলো। সে চেয়েছিল এক ঢিলে 2 পাখি মারতে, কিন্তু ভাগ্য তো বরাবরই সংকুচিত রইল। যতদূর খবর নিয়ে জানা গেল, রাইমা ইভান নয় অন্য কাউকে ভালোবাসে। সেই এক ভুল তার জীবনে মেহুইশকে বেঁধে দিল। বাবার পদচিহ্ন অনুসরণ করে সে চলল। বাবা যা করলো খালার সাথে সেও কি তাই করেনি মেহুইশ এর সাথে? তাই তো করলো, পার্থক্য শুধু তার কাজ বৈধতা যুক্ত। এক ভোরেই যে আজ সকল ভুল ত্রুটি অন্যায় পাপ তাকে এমন গাঢ়ভাবে নাড়া দেবে কে জানতো। আজই উপলব্ধি হলো মেহুইশকে সে সম্মান সাথে নিজের কাছে বেঁধে রাখতে পারে। আর আজই মনে হলো মেহুইশের একটা সুন্দর জীবন সে ধ্বংস করেছে। আর প্রায়শ্চিত্ত করা দরকার। মেহুইশ কি চায়? সারাটা দিন খুব হইচই করে এর সাথে কাটলো রাইমাদের। তানভীর নিজের পরিচয় হিসেবে রাইমা যে কলেজে পড়ে সেখানে ইউনিভার্সিটিতে লেভেলের সিনিয়র বলেছে রিশাদকে। মেহুইশের সাথে আলাদাভাবে বেশ কবার কথা বলার চেষ্টা করেছে তানভীর। মেহুইশ এড়িয়ে গেছে তাকে বিভিন্ন ব্যস্ততার অজুহাতে। ইভান সম্পর্কিত কোনো আলোচনা করতে আগ্রহী নয় সে এখন। ইভানকে ভুলে যাওয়া অসম্ভব, কিন্তু রিশাদের সংসারে ভালো একজন বউ আর মা হওয়া অসম্ভব নয়। তাই সে এই বিষয়ে সততার পরিচয় দিতে চায়। সুযোগ পেলে অবশ্যই তানবীরের কৌতূহল মিটিয়ে দেওয়া যাবে। দুপুরের পর রিশাদকে আর দেখা যায়নি। মেহুইশ নির্জন আর তার মায়ের সাথে বেশি ব্যস্ত ছিল। রেহনুমাও খুব উৎসাহ নিয়ে লনের ডেকোরেশন দেখছিল ঘুরে ঘুরে। জন্মদিনের অনুষ্ঠানটা তেমন বড় করে না হলেও মোটামুটি নিজেরাই কাছে আছে প্রায় 20-22 জন। আজকের জন্য লনের সাইডে টুরিস্টদের জন্য ঢোকা বারণ। তিশমা এসে ডাইমাদের সাথে যোগ দিল উৎসাহে। ম্যানেজার বেচারা এখানেও ছাড় পেল না। মিস্টার হাঙ্কি পাঙ্কি নামি তাকে সকলের সামনেই খুব জ্বালিয়ে মারল। দিনের আলো যখন নিভু নিভু, রাত যখন আসি আসি করছে, সন্ধ্যের শেষ আলোটুকু গায়ে মেখে রিশাদ এলো। 2 হাত ভর্তি তার শপিং ব্যাগ। সব নিয়ে সে প্রথমে নিজের ঘরেই ঢুকলো। রাইমারা দুপুরে নিজেদের রুম পেয়ে গেছে, তাই সেই রুমে শিফট হয়েছে। মেহুইশের রুমের ছিল নিজের। 2 দিনের জন্য হোটেলে আসা তাদের তাই বেশি কিছু না নিয়ে এসেছিল। রিশাদ হাতের ব্যাগগুলো ড্রেসিং টেবিলের পাশে ডিভানের উপর রাখলো। ফুপি আর আন্টি কোথায়? রিশাদ জানতে চাইলো। নিচেই মনে হয় লনের পাশে ডেকোরেশন দেখছে।
কানে দুলজোড়া পড়তে পড়তে কথাটা বলল মেহুইশ। এখানে দুটো শাড়ি আছে একই রঙের। আমার ফুপি কখনো রংচঙে কাপড় পরেন না, আর আন্টিকেও আমি যে কদিন দেখেছি তিনিও সাদামাটা পরেন। এই দুটো শাড়ি একই রকম, তাদের দিয়ে দিও। আর এখানে 3টে ব্যাগ মিহাদের। বলতে বলতে ব্যাগ 3টা আলাদা করে দেখালো মেহুইশকে। শার্ট, প্যান্ট আর একটাতে মোবাইল ফোন, এগুলো মিহাদের জন্য কেনা। এত কিছু কেন আনতে গেলেন? মিহাদের মোবাইল দরকার নেই। ভয় পেও না, আমাদের মতো বিগড়াবো না তাকে, শুধু ফোনটাই দিচ্ছি, সে খুব খুশি হবে। আর এদিকে একটা শাড়ি আর একটা গাউন আছে। গাউনটা রাইমা নিজেই পছন্দ করে ছবি পাঠিয়েছিল, তাকে ডেকে দিয়ে দিও। কথা শেষ করে রিশাদ বাথরুমে ঢুকলো। মেহুইশ ভাবছে শাড়িটা কার। সবগুলো ব্যাগের কথাই বলেছে, কার কোনটা শুধু নির্জন আর তার জন্য কিছু এনেছে কিনা বলল না। মন খারাপ করে শাড়িটা শপিং ব্যাগ থেকে বের করতে ছোট্ট একটা চিরকুট বেরোলো। নির্জনের মায়ের জন্য এই উপহারটা। হইচই পূর্ণ জন্মদিনের অনুষ্ঠানে ছোট ছোট শিশুরাই বেশি মাতিয়ে তুলেছে সুইমিং পুলের পাশের লনটা। আলোয় আলোয় পরিপূর্ণ অংশটুকুতে নির্জন ছাড়া বাকি প্রত্যেকটা শিশুই এতিম এখানে। আর এই এতিমদের খাওয়ানোর ইচ্ছেটা রেহনুমার। সে চায় জন্মদিন উপলক্ষে যদি কিছু করতে হয় তবে এতিম কিছু ছেলেপেলেকে খুশি করুক। হতে পারে সেটা একবেলা ভালো মন্দ খাইয়ে, অথবা শীত আসছে কিছু ভালো শীতের কাপড়, অথবা এতিমখানায় বাচ্চাদের স্বার্থে কোনো উন্নতিমূলক কাজ করে। রিশাদের ভালো লেগেছিল রেহনুমার ইচ্ছের কথা শুনে। সে মেহুইশের ইচ্ছে জানতে চেয়েছিল, সেও একই জবাব দিয়েছে। তাই আজকের আয়োজন শুধুমাত্র তাদের জন্য করা। রাইমা একটি মাত্র বোন, তাকে ছেড়ে পড়তে ভালো লাগবে না বলে তাই রাইমাকে বলেছে আসতে। এই সুযোগে মেহুইশের মাকেও বলা যায় মেয়ের বাড়ি আসতে, তাই তাদেরকেও দাওয়াত করা। আর রাইমার আবদারে তার বন্ধুরাও আমন্ত্রিত হয়েছে। এই আয়োজনে বাদ পড়েনি নির্জনের জন্মদিনে জন্মদাত্রী নীলিমাও। নীলিমাকে দাওয়াত করার আগে মেহুইশের অনুমতি নেওয়াটা ভুল হয়নি রিশাদের। আর এখানে ভুল হয়েছে রিশাদের চিরকুট লেখায়। মেহুইশের শাড়ির প্যাকেট খোলার আগ পর্যন্ত খুব খুশি ছিল এই অনুষ্ঠান নিয়ে। চিরকুটের লেখাটা পড়েই তার মন খারাপ হলো। বউ জুড়ে হাহাকারের সৃষ্টি হলো। নির্জনকে দ্বিতীয় দফায় তৈরি করেছে মেহুইশ। সন্ধ্যায় একবার নতুন পোশাক পরিয়ে ঘুরিয়ে আনা হয়েছে নিচ থেকে। এখন আবার রিশাদ নতুন যা এনেছে তাই পরানো হলো সাদা শার্ট, কালো প্যান্ট আর শার্টের ওপরে কালো রঙের কোট। কোটের কালার দেখে বোঝা গেল নির্জনের মায়ের শাড়ির অংশ বিশেষভাবে লাগানো আছে এতে, যাকে বলা যায় ম্যাচিং ম্যাচিং। সবগুলো ব্যাগ হস্তান্তরিত করার পরও 3টে ব্যাগ বাড়তি রইল। একটি নির্জনের ছিল যা সে পরে আছে, অন্যটি শাড়ি। নির্জনের মায়ের তৃতীয়টি খুলতেই বুঝলো এটা রিশাদের নিজের জন্য। বাপ ছেলে একই রকম পোশাক পরবে, সেই সাথে সাথে তার মায়ের পোশাকও মিলবে তাদের সাথে। বুক ফুটে কান্না এলো নির্জনকে তৈরি করে রাইমার কাছে দিয়ে এসে দ্রুত পায়ে বাথরুমে ঢুকলো। ডানা ভাঙা পাখির মতো ছটপট করতে করতে পানির ট্যাপ চালু করলো। যতটুকু সম্ভব চিৎকার করে কান্না করলো। 9টা মাস একেবারে কম সময় নয়। বিয়ের বন্ধনটাও ঠুনকো নয়, জোর করে হলেও বিয়েটা হয়েছে ধর্মীয় এবং আইনগত দুভাবেই। 9 মাসের এতগুলো দিন রাত্রি ওই বাচ্চা ছেলেটাকে বুকে আগলে কেটেছে তার। মা না হোক, মায়ের চেয়েও কম করেনি। যে মেয়ে কখনো বাচ্চা কোলে নেয়নি সেই মেয়ে একটা 3 মাসের বাচ্চাকে কোলে তুলেছে, খাবার খাইয়েছে, ঘুম পাড়িয়েছে, মলমূত্র পরিষ্কার করেছে নিজ হাতে। সেই মেয়েটা আজকে মায়ের জায়গা পেল না। কান্না থামছে না মেহুইশের। অসহ্য ভূত করা সম্পর্কটা আজ তাকে কাতর করে ছাড়লো। অপাবিদ্ধ সেই ছোট্ট মুখখানি চোখের পাতা ভেসে উঠল তার। ওই মুখের মায়ায় পড়ে গেছে অনেক আগেই। আর সেই মায়া থেকেই তার যত্ন নেওয়া, আদর করা, কখন যে অধিকারের ভাবনাটাও মাথায় ঢুকে গেছে কে জানে। রিশাদ যখন অনুমতি চাইল নির্জনের জন্মদিনে নীলিমাকে একটিবার তাকে দেখতে চায়, সে কি দিবে? তখনও মনে হয়েছিল রিশাদের পর নির্জনের উপর একমাত্র অধিকার তারই আছে। তার ভাবনা ভুল যতই, নীলিমা অন্য কারো অর্ধাঙ্গিনী হোক, মা তো সে নির্জনের আজীবনই থাকবে। মেবিস। বাথরুমের দরজায় নক করলো রিশাদ। ডাকলো বার কয়েক মেহুইশের নাম ধরে। মেহুইশ জবাব দিল না ইচ্ছে করেই। কেন দিবে সে জবাব? রিশাদের ফরমাইশ শুনতে তার কি এত দয়া পড়েছে? শুনবে না আর কারো কথাই, এখন থেকে চলে যাবে দূরে। অভিমানে বুকের ভেতর চাপা কষ্টের উদ্রেক হলো রিশাদও ডেকে। ও জবাব না পেয়ে রুমে নিজের কাপড় বদলে নিল। রাইমা ফোন করলো নিচে যেতে কেক কাটার পর্ব শুরু করতে। নীলিমাও এসেছে অনেকক্ষণ হলো। সবাই প্রস্তুত কেক কাটার জন্য, আমি নিচে যাচ্ছি, তোমার হয়ে গেলে এসো জলদি। সুইমিং পুলের পানিতে নীল প্রাণীতে ভাসছে অসংখ্য ফুলের প্রদীপ।
প্রদীপগুলো নকল, যাকে বলা হয় আর্টিফিশিয়াল। পানিতে থেকেও নিভে যাওয়ার ভয় নেই, আবার এতে তেল সলতের দরকার নেই। ভেতরে হয়তো ব্যাটারি জাতীয় কিছু আছে। আর প্রদীপগুলোর আকৃতি দেখতে ফুলের মতো। সুইমিং পুলে নীল পানিতে ভাসছে অসংখ্য ফুলের প্রদীপ। প্রদীপগুলো নকল, যাকে বলা হয় আর্টিফিশিয়াল। পানিতে থেকেও নিভে যাওয়ার ভয় নেই, আবার এতে তেল সলতের দরকার নেই। ভেতরে হয়তো ব্যাটারি জাতীয় কিছু আছে। আর প্রদীপগুলোর আকৃতি দেখতে ফুলের মতো। হঠাৎ দেখলে মনে হয় লাল, কমলা, কাঠালি রঙের জারবেরা ছড়িয়ে আছে পানিতে। তাতে আগুনের ছায়াটাও নেই। জ্বলন্ত প্রদীপগুলোর দিকে এক মনে তাকিয়ে আছে মেহুইশ। তার সামনেই বড় টেবিলটাতে সাজানো বড় সাইজের কেক। রিশাদের কোলে নির্জন, তার এক পাশে মেহুইশ, অন্য পাশে রেহনুমা, তার সাথে রাইমা। নীলিমার সামনেই দাঁড়িয়ে আছে। সে এসে নির্জনকে নিয়ে অনেকটা সময় আলাদা কাটিয়েছে, তবে সেই সময়টাও রিশাদের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় ছিল। তারপর আর এক সেকেন্ডের জন্য নির্জনকে ছুতে দেওয়া হয়নি। মেবিস, নির্জনের হাত ধরো। বলছি কি, হাত ধরো নির্জনের। কেক কাটবে। মিসেস নীলিমাকে ডাক। মেহুইশ কথাটা শেষ করার সাহস পেল না। সে বলতে গিয়ে দেখলো রিশাদের চোখ বড় বড় হয়ে আছে। তার দৃশ্যজোড়া কঠিন আর চোয়াল শক্ত হয়ে আশায় চুপ হয়ে গেল মেহুইশ। ভয়ে ভয়ের হাত রাখলো রিশাদের হাতে। দুজনের হাতের মাঝে নির্জনের ছোট্ট হাতখানা বন্ধি পড়ল। তিনটি হাতের বন্ধন দূর থেকে চোখ জ্বলে উঠল নীলিমার। চিকচিকে হলো তার চোখের কোনা। হারিয়েছে কি তা যেন আজ বুঝতে পারলো। কেক কাটার আগেই বাচ্চাদের প্রত্যেককে খাবার খাওয়ানো হয়েছিল। তখনই রিশাদ প্রত্যেকের পোশাকের ব্যাগও তাদের হাতে দিয়েছে। কেক খেয়ে বাচ্চারা চলে যাবে, তাই রিশাদ নিজ দায়িত্বে তাদের পৌঁছে দিতে চেয়েছিল। নির্জন তার কোলে থাকায় মেহুইশের কাছে এগিয়ে গেল। অন্যমনস্ক মেহুইশের তখনও খেয়াল নেই কোনো কিছুর। চুপ এক কোণে চেয়ার টেনে বসেছিল সে। নির্জনকে মেহুইশের কোলে বসিয়ে দিয়ে আস্তে করে বলল, শোনা বাবা আমার, তোমার মায়ের কাছে থাকো বাবা, এক্ষুনি ফিরে আসবো। চকিতে তাকালো মেহুইশ। রিশাদের চোখে ইশারা, সেই সাথে আশ্বাস। নির্জন তার কোলে বাবা করলে কান্না করছে। রিশাদের হাত খামচে ধরেছে সে। মেহুইশের কানে এখনো বাজছে, তোমার মায়ের কাছে থাকো। রিশাদ কি তাকে নির্জনের মা বলে সম্বোধন করেছে? রিশাদের চোখের ভাষা তো তাই বোঝালো। তবে সেই চিরকুটে নির্জনের মা কি তাকেই বলেছে? শাড়িটা কি তার জন্যই ছিল? নীলিমা তো গাউনের মতো ড্রেস পরে এসেছে। মেহুইশের মাথা ঘুরে গেল। এত বড় ভুল সে কি করে করলো? সকল আনন্দ নিজের ভুল ধারণার জন্য খারাপ হয়ে গেল। ফোলা ফোলা চোখ আর গুমোট থাকা মুখের আবহাওয়া বদলে গিয়ে লজ্জায় লালচে হলো মেহুইশের গাল। কোলের উপর থাকা নির্জনকে সীমাহীন আনন্দে জড়িয়ে ধরে গাল ছুলো। এত বোকামি সে কি করে করলো? আজকে ভোরটা তার সবচেয়ে আনন্দময়, আর সন্ধ্যাটা গেল বোকামিময়। কি যে করিস না মেবিস তুই? অস্পষ্ট স্বরে স্বগতোক্তি করলো। আবার অবাকও হলো। সে কি রিশাদের সুরে নিজেকে ডাকলো? নিচে আর এক মুহূর্তও নয়। রিশাদ চলে গেছে এতিম বাচ্চাদের নিয়ে। ফিরতে আর দেরি হবে। রাইমারাও এখনো হইচই করছে নিজেদের মতো, সেই সাথে কেকও মাখামাখিও। নীলিমা এখনো বসেছিল কাছেই। কোথাও উঠে এসে মেহুইশের কাছে নির্জনকে চাইল। ইচ্ছে না হলেও দিয়ে দিল নীলিমার কোলে। ছেলেটা কেঁদে উঠলো ভাঙা ভাঙা স্বরে। মা মা করে ডাকলো মেহুইশকে, কিন্তু নীলিমা জোর করেই তাকে নিয়ে হেঁটে হেঁটে শান্ত করার বৃথা চেষ্টা লেগে গেল। এখানে দাঁড়িয়ে থাকা কষ্টদায়ক হবে, তাই মেহুইশ চলে গেল অনুষ্ঠানের জায়গা ছেড়ে। নিজের ঘরে গিয়ে শাড়ির ব্যাগটা হাতে নিতেই মনে হলো ভুল করেছে। রিশাদ নিশ্চয়ই নিচে তাকে পুরনো ড্রেসটাতে দেখে অবাক হয়েছিল। রাগও কি হয়েছিল তার? বলতে তো পারতো নতুন শাড়িটা কেন পরলে না। তাতে নিশ্চয়ই মেহুইশের ভুল ভাঙতো। বড্ড বদ দেখতে স্বভাব লোকটার। চাইলেই শুধরে যেতে পারে, শুধরে দিতে পারে, কিন্তু না, সে তো রিশাদ রায়হান খান, মিস্টার জাতা। ভাবসাবি আলাদা। নির্জনটা কি এখনো কাঁদছে? রাইমাকে ফোন করে জেনে নিল মেহুইশ। নির্জনের কান্না থেমেছে। এখন সে রেহনুমার কাছে আছে। ফোনটা রাখতে গিয়ে সময় দেখলো রাত 11টা বেজে গেছে। নিস্তব্ধতার বিন্দু মাত্র সুযোগ নেই আজ হোটেলটাতে। দোতলার রেস্টুরেন্ট কি 3 তলার কাপড় স্যুট অথবা তা 4 তলায় সিঙ্গেল রুম, সবগুলোতেই পর্যটকদের ভিড়। গিজগিজ করছে আজকের সমুদ্রের তীরও। আজকে কি কোনো বিশেষ দিন, নাকি বাংলাদেশের সব মানুষ আজকে এসেছে কক্সবাজারে? শাড়িটাকে এলোমেলো করে আবার গায়ে জড়িয়ে নিতেই মন ভরে গেল। আয়নায় নিজেকে দেখে মনে হলো এই কালো রংটা আজকে তাকে দ্বিগুণ সুন্দরী করে তুলেছে। আর ভাবতে ইচ্ছে করছে না, বরং শাড়িটা গায়ে দিতেই ইচ্ছে হচ্ছে ভীষণ। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। রিশাদ এসে নক করলো। নির্জন ঘুমিয়ে গেছে অনেকক্ষণ হলো। ঘরে মৃদু আলো জ্বলছে কমলা রঙে। দরজা খুলতে রিশাদের মুখটা হা হয়ে রইল।
অল্প আলোতেই মেহুইশের ঠোঁটের গাঢ় লাল রং স্পষ্ট চোখে পড়ছে। সন্ধ্যাতেও তার ঠোঁটে এত গাঢ় রং ছিল না। পরনে তার চকমক কোনো পোশাক ছিল না। বাইরেই দাঁড়িয়ে থাকবেন। মেহুইশের কথায় সম্বিত ফিরল রিশাদের। সে ঘরে ঢুকে দরজা লাগিয়েই সোজা বাথরুমে প্রবেশ করলো। মেহুইশও পেছন পেছন বাথরুমের দরজায় দাঁড়িয়ে ডাকলো, শুনুন। রিশাদের মন বলল আজ সে চমৎকার কোনো কথা অথবা দারুণ কোনো উপহার পেতে চলেছে মেহুইশের কাছ থেকে। প্রথম ডাকে সে জবাব দিল না। মেহুইশ পুনরায় আগের মতোই ডাকলো, শুনুন। হ্যাঁ বলো। অনেকটা নিজের গাম্ভীর্য অবদল রেখেই সে জবাব দিল, সকালে তো চা ব্রাশ না করেই খেলেন, এখন সময় হলে ব্রাশ করে তবেই আসুন। কি? দরজা জানালা এমনকি ব্যালকনির দরজাটাও লাগিয়ে দেওয়া হয়েছে। ঘরের যতটুকু অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আসা যাওয়া করছে তা বোধহয় ওই দেয়ালের উপর গুলগুলির ফাঁক বেয়েই। রাতের নিশ্ছিদ্র অন্ধকারে বিনিদ্র কোনো প্রাণী কি আছে কক্সবাজারের বালুভূমিতে? মেহুইশ মৃদু আলোতেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। তার দৃষ্টির সামনে থাকলেও সে দেখতে পাচ্ছে না কিছুই। চোখের পাতা অনড় আর ঝাপসা। ঝপাত ঝপাত পানি ছিটিয়ে মুখে হাত পা ধুয়ে তবেই বাথরুম থেকে বের হলো রিশাদ। হাসির দমকে সোজা দাঁড়াতে পর্যন্ত পারছিল না একটু আগেও। কি বোকা মেয়ে, সেই সকালে ব্রাশ না করে চা খেয়েছিল ধরে নিয়েছে রিশাদ, আর দাঁতেই মাজেনি। দুপুরে তো গোসলের আগে সে ব্রাশ করেছে, শেভ করেছে, তারপরেই গোসল। বাথরুম ছেড়ে বেরিয়েছে সে, মুখ হাত মুছে বিছানায় বসলো। তখনও মেহুইশ আয়নার সামনে, তবে এখন আর অন্যমনস্ক নেই। হাতের ঝুড়ি ঝনাত ঝনাত শব্দ তুলে হাত নাচিয়ে রসুন মাখছে। রিশাদের একবার মনে হলো বলে এত শব্দ করলে ছেলেটা উঠে যাবে। পরক্ষণেই মনে হলো থাক, আজ নির্জনও জানো তার আগ পাগল মা এই মাঝরাতে কেমন পাগলামি করছে। মেহুইশের মনের খবর রিশাদের অনেক আগেই পড়া হয়ে গিয়েছে, তবুও সে আগ বাড়িয়ে ধরা দেয়নি। ইচ্ছে হয়নি তা নয়, বরং তীব্র আকাঙ্ক্ষা জেগেছিল ঝড় বাদলের রাতগুলোতে বুকের কাছে জড়িয়ে রাখতে তাকে। মনের মধ্যে শুঁয়োপোকারা কুটকুট করে কামড়ে ধরে উত্ত্যক্ত করত মেহুইশকে ছুঁয়ে দেখতে। ঘুম ভাঙায় নিয়া পাখিরা পাহাড়ি বাড়িতে যন্ত্রণা দিত, মেহুইশের কাছে ক্ষমা চাইতো। কোনোটাই করা হয়নি রিশাদের এই পর্যন্ত। সুযোগ এসেও আসেনি কখনো মন খুলে কথা বলার। স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো আচরণ তারা লোক সম্মুখে অনেক আগে থেকেই করছে, কিন্তু কখনো আড়ালে তাদের ভাব হয়নি। আজকে মেহুইশের আচরণ অন্যরকম। সন্ধ্যাবেলায় মেহুইশ যে নাক ফুলিয়ে গাল ফুলিয়ে কেঁদেছে, খুব তা রিশাদ বুঝতে পেরেছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।